তিতির তাও খাচ্ছে না দেখে মাসি ফুট করে এক কাণ্ড ঘটিয়ে বসল। এক পিস চিকেন কাটলেট তিতিরের মুখের ভিতর ঢুকিয়ে দিতে চাইল। আচানক কাণ্ডে তিতির হতবাক, হতবিহ্বল হয়ে চেয়ে রইল, সেই সাথে টেবিলের বাকি সদস্যরাও। অর্কর কাশি উঠে গেছে। এখন শুভ তড়িঘড়ি করে ওর সামনে পানির গ্লাস ধরে। বেচারা দ্রুত গ্লাস নিয়ে পানিটুকু খেয়ে নেয়। মাসিব সবার দৃষ্টি দেখে অবাকে চিকেন কাটলেটটা আবার নিজের মুখে পুরে নেয়। সে হাসার চেষ্টা করে বলে, সরি, উনি খাচ্ছিলেন না তো তাই। রাফি আবার শাসানোর ভান করে বলে, এসব কী ধরনের ব্যবহার মাসিব? তুই এভাবে একটা স্বল্প পরিচিত মেয়ের মুখের সামনে খাবার ধরতে পারিস না, ভদ্র হ। রাফির কণ্ঠস্বর কিছুটা জোরে হয়েছিল, যার দরুন আশেপাশের টেবিলের স্টুডেন্টরাও ফিরে তাকিয়েছে। ওদের তাকানো দেখে আবার রাফি আবারও প্রায় ধমকে বলে, কি কি দেখছো সবাই? নিজেদের খাবার খেয়ে বের হও। তিতির, তুমি খাচ্ছ না কেন? কোনো সমস্যা? মাসিব রাফির দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে। রাফি ইশারায় সামনে দেখতে বললে মাসিব ব্রু কুঁচকে সামনে তাকিয়ে দেখে তিতির খাচ্ছে। এবার তার মুখে হাসি ফোটে। রাফির দিকে তাকিয়ে দেখে ছেলে ভাব নিয়ে বসেছে, মুচকি হেসে নিজেও খেতে থাকে। বিকেলের সময়টাতে আজ রাফি, অর্ক, শুভ ডিউটি পড়াতে ওরা ডিউটিতে যায়। মাসিব কি করবে? সেও সাথে গিয়ে ওয়ার্ডে ঘুরতে থাকে। ফাঁকে ফাঁকে বৃদ্ধ রোগীদের সাথে কথা বলাও হাসানো শুরু করে। তিতিরকে ফাইজার না দিয়েও জারেন জোর করে ওয়ার্ডে এরিয়াতে নিয়ে এসেছে। সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। ফাইজা একটু বেশি চঞ্চল। হাঁটতে হাঁটতে সে লাফাচ্ছে, বলছে, আমাদের যখন ওয়ার্ডের ডিউটি শুরু হবে তখন আমি শিশু ওয়ার্ডে ডিউটি নিব, যদি দেয় আর কি। এত ভালো লাগিস, বাচ্চারা কত কিউট হয়। আমি তো রোগীদের মাঝে বয়ফ্রেন্ড খুঁজব। রনকটা আমাকে একটুও পাত্তা দেয় না। ফাইজা জারিনের কথা শুনে তিতির মুখে হাত দিয়ে হাসছে। করিডোরে রোগীদের পরিবারের লোকজনও ওয়ার্ড বয়, নার্সরা চলাফেরা করছে। নাদিয়া বলে ওঠে, সাবকাত বলল সারাদিনে নাকি ওয়ার্ডে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে যায়। আমার তো ভয়ই করছে। জারিন রম্যস্বরে বলল, সাবকাত? উফ, ডাক্তার সাবকাত এখন নাম ধরে ডাকা হচ্ছে। কত ভালোবাসা। আহ, ওদের ফাজলামি দেখে তিতির হাসছে। এরই মাঝে নজর যায় একটা ওয়ার্ডে। মাসিবকে দেখা যাচ্ছে এক বৃদ্ধার সাথে হেসে হেসে কথা বলছে। বৃদ্ধা মহিলার সামনের পাটির একটা দাঁতও নেই। তার পোকলা হাসিতে মাসিবও হাসছে। কিছুটা সময় আগে ছেলেটার কর্মকাণ্ডে সে বড্ড বিরক্ত হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ছেলেটা খুবই প্রাণোচ্ছল। নিজের আশেপাশের মানুষকে হাসি খুশি রাখতে ভালোবাসে। এটা দেখে তিতিরও হালকা হেসে বান্ধবীদের সাথে চলতে থাকে। সুজন ও পলাশ লোকমুখে জানতে পেরেছে তিতিররা বাড়ি বিক্রি করে দিয়েছে এবং সেই বাড়ি এক আর্মির লোক কিনেছে। আজ তাই তিতিরকে খুঁজতে ফরিদপুর মেডিকেলে গিয়েছে। খুঁজে খুঁজে তিতিরের দুই বন্ধু হাসিব ও সাইফকে দেখল। কীভাবে এদের জিজ্ঞেস করবে ভাবতে ভাবতে দেখে হাসিব মেডিকেল কলেজের বাইরে যাচ্ছে। এই তো সুযোগ। হাসিব টিউশনে যাবে তখন রিক্সার জন্য অপেক্ষা করছে। তখনই পলাশ ও সুজন পিছন থেকে হাসিবের কাঁধে হাত রাখে। হঠাৎ এমন হওয়াতে হাসিব ভড়কে ওঠে। সুজন পানির পিক ফেলে জিজ্ঞেস করে, কিরে কেমন আছিস? হাসিব হকচকিয়ে তাকায়। এদেরকে সে চিনে, তাই ওদের হাত জাড়া দিয়ে ফেলে দেয়। পলাশ খিক খিক করে হেসে বলে, কি হইল তোর, এমন করস কেন? আপনারা এখানে কেন আসছেন? পাখির টানে আইয়া পড়ছি রে। এখন ভালো ফোলার মতো কইয়া ফালাতো, আমার পাখিটা কই? হাসিব আবার রেগে বলল, লজ্জা নেই আপনাদের? মানুষের পিছনে এভাবে হাত ধুয়ে পড়ছেন কেন? পলাশ বলে, শোনো, পুরুষ মানুষের লাজ শরম থাকে না। লাজ শরম তো মাইয়া গোবসন। আমরা পুরুষ মানুষ, আমরা হমু লজ্জাহীন। লজ্জা পাইয়া মাইয়াগো মতো লুকাই থাকবো নাকি? হাসিবের মেজাজ গরম হয়। সে বলে, বেহায়াদেরও লজ্জা থাকে না জানেন? আপনার ওই ক্যাটাগরির, পথ ছাড়ুন। ওদেরকে ছাড়িয়ে হাসিব সামনে একটা রিক্সা পেয়ে তাতে চড়ে বসে। হাসিবকে চলে দিতে দেখে সুজন বলে, এই শালা কই যাস? ধরতে হইব ময়না পাখিরে, মাইয়া সইগুলারে। পোলাগুলা ডরাই কম, মাইয়াগুলাই তো ডরে সব কইয়া দিব। ঠিক কইসস। সকালে একটা ক্লাস শেষ করে লাইব্রেরিতে বসে তিতির ও ওর বান্ধবীরা পরের ক্লাসের পড়া পড়ছে। তখনই লিরার ফোনে একটা মেসেজ আসে, হোয়ার আর ইউ গাইস? তিতির কোথায়? শুভর মেসেজ দেখে লিরা নিজেদের লোকেশন মেসেজ করে দেয়। কিছুক্ষণের মধ্যে রাফি, শুভ লাইব্রেরিতে হাজির হয়। প্রথম একটু অবাক হওয়ার ভান করে বলে, ও তোমরা এখানেই? আমিও রাফি তোমাদেরকে মনে মনে খুঁজছিলাম। জারিন জিজ্ঞেস করে, কেন ভাইয়া, আগে তো আমাদেরকে এত খুঁজতেন না? বরং আমরাই আপনাদের খুঁজে খুঁজে বের করতাম, তাও ঠিক মতো খুঁজে পেতাম না। কিন্তু ইদানিং ভাষা পাল্টে গেছে দেখা যাচ্ছে। জারিন কিছুটা জোরেই কথা বলে ফেলেছে। যেহেতু লাইব্রেরিতে সব সাইলেন্ট থাকে, যার ফলপ্রসূ বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ঘুরে তাকিয়েছে। রাফি হালকা কেসে বলে, কাজের জন্যই খুঁজছিলাম। যাই হোক, তিতির, তোমার জন্য বাসা ভাড়া পেয়ে গেছি। তিতির অবাক ও খুশি দুটোই হয়। সত্যি ভাইয়া?
কী বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আরে ধন্যবাদ দিতে হবে না, আমরা সিনিয়র জুনিয়র। শোনো, বাসাটাতে 2টা বেডরুম, ওয়াশরুমও 2টা, কিচেনও একটা ডাইনিং, ভাড়া 7,000, কারেন্ট বিল নিজেদের আর সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে, এর নিচে পাইনি। রুমগুলো ছোটই, ছোট রুমও, জায়গাটা মফস্বল বলে ভাড়া তুলনামূলক কম। নাদিয়া বলে ওঠে, এরকম বাসা ঢাকা শহরে 13-15 হাজারের কম পাবো না, মানে আমাদের এলাকায় জায়গা অনুসারে সব কিছুর মূল্য নির্ধারিত হয়। তিতির বলে, কারেন্ট বিলও গ্যাস মিলিয়ে 8,000 হয়ে যাবে তবে। হ্যাঁ এমনই, তোমার ভাইয়া তো নেই তাই না? শুভর প্রশ্নের জবাবে তিতির প্রথমে না ভেবেই বলে, হ্যাঁ ভাইয়া নেই। ওয়েট, আপনি কিভাবে জানলেন? শেষে তিতিরের সন্দিহান প্রশ্নে শুভ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে কিছু বলবে তার আগে রাফি চট করে বলে ওঠে, তুমি বলেছিলে তোমার মা, ভাবি, ভাতিজি সহ উঠবে, কিন্তু ভাইয়ের কথা বলনি, তাই হয়তো শুভ জিজ্ঞেস করছে। ও, আসলে ভাইয়া মারা গেছেন ভাতিজির জন্মের আগেই, তাই এই 3জনই আমার পরিবার। সরি, আমার প্রশ্ন করাটা ঠিক হয়নি। ইটস ওকে ভাইয়া, আপনারা আমার জন্য এত কিছু করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। রাফি ও শুভ হালকা হেসে সেখান থেকে চলে যায়, কিন্তু কেউ একজন যেসব দেখে কথা লাগাতে চলে গেছে তা ওদের ধারণাও নেই। একটা ছেলে দৌড়ে যায় একটা মেয়েদের গ্রুপের কাছে, গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ইনায়া আপু শোনো। ইনায়া তাকালে ছেলেটা দ্রুত বলে, তাজা খবর আছে আপু। ইনায়া তখন চকলেট খাচ্ছে, মুখ ভর্তি চকলেট নিয়ে ব্রু কুচকে হাত দিয়ে ইশারা করে বলতে বলে। ছেলেটা অতি উৎসাহিত হয়ে বলে, কয়েকদিন ধরে দেখছি রাফি ভাইদের একটা মেয়ের সাথে খুবই ভাব। ইনায়া আবার আসমকে দাঁড়িয়ে যায়, সরাসরি প্রশ্ন করে, কার সাথে, কোন ব্যাচের, মেয়ের নাম কি? ছেলেটা বরকে যায়, আমতা আমতা করে বলল, আসলে আপনি মেয়েটাকে আমি চিনি না, কয়েকদিন ধরেই দেখছি। ইনায়ার বান্ধবী আরবি বলে, নতুন ব্যাচ তো এখনও আসে নাই, তাহলে নতুন কি আসলো? ছেলেটা বলে, রনক ইমরান ভাইদের সাথে দেখেছি 2 দিন, মনে হয় মাইগ্রেশন করে এসেছে। ইনায়া কিছু চিন্তা করে বলে, মেয়েটার নাম কি রনিক? দেখতে কি খুব সুন্দরী? অনেক নামে ছেলেটা থতমত খেয়ে হাসার চেষ্টা করে বলল, কি যে বলেন না আপু, আপনার থেকে সুন্দর হয় নাকি? আপনি তো হচ্ছেন ক্যাম্পাসের মিস ইউনিভার্স। ইনায়া বিরক্ত হয়ে বলে, অনেক তোকে মানা করছি না, অতিরিক্ত ফার্ম দেওয়ার চেষ্টা করবি না। তুই একই ফার্ম রিনিয়া পুকুয়ে দাস, কয়দিন পর যদি জানতে পারিস ওই মেয়েটার সম্পর্কে বলতে আসছিস, তো সিনিয়র ফার্ম দিবি। অনেক মাথা চুলকে দাঁত জিভে কাটে, তারপর বলে, ওই মেয়েটার জন্য রাফি ভাই তার ফ্রেন্ডদের সাথেও কাল ক্যান্টিনে ঝগড়া করেছে। ইনায়া আবার রেগে চকলেটটা হাত থেকে ফেলে দিয়ে যেতে যেতে বলে, বিকেলে ওই মেয়েকে আমার সামনে হাজির করবি, আমিও দেখবো রাফির সয়েজ। ইনায়াকে চলে যেতে দেখে আরবি, দিয়া, তাইজুল, তাওহিদ এসে অনেককে ঘিরে ধরে। তুই সব ক্লিয়ার না হয়ে এসে বলিস কেন এসব? যদি খবর মিথ্যে হয় তাহলে তুই রাফি ভাইদেরও আমাদের 2 গ্রুপের কাছে কেলানি খাবি, যদি সত্য হয় আমাদের কাছে কিন্তু বেঁচে যাবি। রহস্য রেখে তাইজুল, তাহিদরা চলে যায়। ওরা চলে গেলে অনেক মাথায় হাত দিয়ে বসে পড়ে। আজকে মাসিফ ময়মনসিংহে যাবে না, আজ ঢাকায় হেডকোয়ার্টারে যেতে হয়েছে কিছু কাজের জন্য। বিকেলের মধ্যে ফিরতে পারলেও আজ যাওয়ার ইচ্ছে নেই। আগামীকাল 4ই অক্টোবর, নিজের 26তম জন্মদিন, তাই আগামীকাল যাবে ময়মনসিংহে। কাল আবার হবে রাতল, রনিত্র আসবে, 7 বন্ধু একসাথে হবে। ভোরে বাসা থেকে বেরিয়েছিল, এখন 12টার বেশি বাজে। ভাবলো বোনের বাসায় যাবে একটু। বোনের ছেলের জন্য একটা ভিডিও গেম কিনতে একটা শপিং মলের টয় শপে যায়। শপিং মল থেকে বেরিয়ে একটা লেডিস শপে ঢুকলো। দোকানদার নর্মাল স্টোন জুয়েলারি ও হিসাবের। নিজের পছন্দের লাল রঙের একজোড়া ডিজাইনার রেশমি চুড়ি ও তিতিরের পছন্দের সাদা ডিজাইনের রেশমি চুড়ি কিনে এগুলো নিয়ে নিজে মুচকি হেসে বলে, জন্মদিন আবার কিন্তু গিফট পাবে তুমি, তুমি সাজবে, আমি না হয় এখন দূর হতেই দেখব। তিতির পাখির হাতে শোভা পাওয়া চুড়ির ক্ষণ জংকারে বারবার আহত হব। সব কিছুকে সুন্দর করে র্যাপিং করে নেয়। গিফট বক্সের ভিতরে একটা ছোট সিরকুট থাকবে, যা সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে লিখে নিয়েছে। বোনের বাসায় যেতে যেতে বেলা 1:30 বেজে গেছে। কলিং বেল চাপলে ঋতিকা দরজা খুলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, এখন সময় হলো তোমার আসার? সে কখন বলছিস আসবি, এতক্ষণ কোথায় ছিলি? মাসি বোনের গাল টেনে হেসে বলে, জানিস আপু, তোকে রাগলে খুবই কিউট লাগে, গালগুলো টমেটোর মতো লাল লাল হয়ে যায়। দুলাভাই তো তোকে কখন জানি ভুল করে টমেটো ভেবে না খেয়ে ফেলে। ঋতিকা মাসিফের ফাজলামিতে আরও রেগে যায়, বাহুতে মেরে বলে, আমাকে না রাগালে তোদের হয় না তাই না? 2 বাপ ছেলে তো সারাদিন জ্বালায়, এখন তুইও এসে হাজির। মাসিফ মুচকি হেসে গম্ভীর হওয়ার ভান করে বলে, তাহলে চলে যাই। ঋতিকা কপাল কুঁচকে মাসিফকে টেনে বাসার ভিতরে আনে। মাসিফ হাসতে থাকে। ঋতিকের ছেলে রিয়ান মামা বলে দৌড়ে আসে। মাসিফ ওর হাতে ভিডিও গেমটা দিয়ে করে তুলে বলে, কেমন আছে মেজর রিয়ান কবির? গুড স্যার।
রিয়ান নিজের হাত স্যালুটের মতো করে বুলাতে মাসিফ আবারও হাসে। রীতিকে ওদের দুষ্টমি থেকে তাড়া দিয়ে বলে, রিয়ান মামার কোল থেকে নামো। মাসিফ তুই যা ফ্রেশ হ, তোর দুলাভাই একটু পরে চলে আসবে। এই বলে রীতিকা রান্নাঘরের দিকে চলে যায়। মাসিফ রিয়ানকে নিয়ে সোফায় বসে খেলতে থাকে। মামা ভাগ্নে মিলে গল্প করতে করতে আবারও কলিং বেল বেজে উঠলে মাসিফ গিয়ে দরজা খুলে দেখে তার দুলাভাই এসেছে। কেমন আছো মাসিফ? তোমার বোন আমাকে ফোন করে করে পুরো পাগল করে ফেলছিল তাড়াতাড়ি আসার জন্য। এখন তুমিই বলো ক্লাস শেষ না হলে কিভাবে আসি? রীতিকা রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে খাবার আনতে আনতে বলল, তোমার শুধু আছেই ক্লাস, আর কিছু না। যাও ঝটপট গোসল সেরে আসো আর মাসিফ হাত মুখ ধুয়ে আয়। দেখলে তোমার বোনের খালি তাড়া। এই তুমি যাবে? গুনে গুনে 5 মিনিটে টেবিলে এসে বসবে। তোমার দেরি করে আসার শাস্তি এটা। এখন যদি দেরি হয় তো দেখো শুধু। ঋতিকার হুমকিতে সায়ান দ্রুত চলে যায়। খাবার টেবিলে খেতে খেতে সায়ান জিজ্ঞেস করে, মাসিফ বিয়ে করছে কবে? পরে দুলাভাই, এখনই না। ঋতিকা বলে ওঠে, কাশপা তো বিয়ের জন্য উতলা হয়ে আছে। মাসিফ বিরক্ত হয়, বিরক্ত নিয়েই বলে, তো তাকে বলো বিয়ে করে নিতে। আরে ও তো তোকেই বিয়ে করতে চায়। মাসিফ একটা ঘন নিঃশ্বাস ফেলে সরাসরি বলে, সরি আপু, তোমার সাথে যদি কাশবার কথা হয় তবে ওকে বলে দিও মাসিফকে বিয়ে করার স্বপ্ন যেন বাদ দিয়ে দেয়। ঋতিকা অবাক হয়ে বলে, এসব কেন বলছিস? মেয়েটা কত ভালো জানিস, সবসময় নিজে থেকে খোঁজ খবর নেয়। যেমনই হোক তাকে আমার পছন্দ না। সায়ান এই দুই ভাই বোনকে থামাতে বলে, থামো তো তোমরা। আর রীতি মাসিফ পছন্দ করে না তাও কেন তুমি ওই মেয়ের সাথে যোগাযোগ রাখছো? মাসিফের যাকে ভালো লাগে তাকে বিয়ে করবে, এই নিয়ে আর একটা কথাও বলবে না। হ্যাঁ, তোমরা তো নিজেদের দিকটাই ভাবো, ওদিকে কাশপা মেয়েটা কত কাঁদে তা তো দেখো না। ঋতিকার কথাগুলো মাসিফের ভালো লাগছে না, দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে যায়। পিছনে ঋতিকা সায়ান অনেকবার ডেকেও থামাতে পারে না। সায়ান বিরক্ত হয়ে বলে, কেন রীতি, তোমার কিছু না বললে কি ভালো লাগে না নাকি? আজব তো তুমি। সায়ানও রাগ করে নিজের ঘরে চলে যায়। ঋতিকা লম্বা নিঃশ্বাস ফেলে সোফায় বসে থাকে। তিতির জারিনরা বিকেলে সবে ক্লাস শেষ করে বের হয়ে ক্যান্টিনে থেকে ওয়ান টাইম কাপে চা নিয়ে ক্যাম্পাসে এসে বসেছে। গল্প করছে আর চা খাচ্ছে। তিতির বলল, বাসা ভাড়া পেয়েছি, এটা মাকে জানানো মাত্রই মা ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। মনে হয় কালকেই চলে আসবে। কথাটা বলে তিতির হেসে ফেলে। লীরা জিজ্ঞেস করে, তুমি হোস্টেল ছেড়ে দিবে? না, আসলে বুঝতে পারছি না। যখন রাতেও ফরেন্সিকের কাজ থাকবে তখন তো লাগবে, দেখি সামনে কি হয়। অনেক নামের জুনিয়র ছেলেটা তিতিরদের আড্ডার মাঝে এসে বলে, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। ইমরান বলে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? জি ভাই ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো হঠাৎ এখানে? অনেক বুকে সাহস সঞ্চার করে বলে, এই আপুটাকে তিতিরকে দেখিয়ে বলছে ইনে আপু ডাকছে। জারিন, নাদিয়া, ফাইজা, লীরা, জুলিয়া সবাই অবাক হয়ে গেছে। রনের কপাল কুঁচকে শুধায়, ইনি আপু হঠাৎ করে তিতিরকে কেন ডাকবে? জারিন সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, ইনু আপুকে তুমি কিছু বলেছ অনেক? ইনু আপু তিতিরকে কেনই বা ডাকবে? অনেক পড়েছে মহাপ্রাসাদে, সব সিনিয়ররা এবার তার ব্যান্ড বাজাবে। সারা জীবন সে এভাবে দোলাই খেয়ে খেয়ে আসছে। অনেক ক্যাবলার মতো হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আবার কি বলবো? না তো আমি তো কিছু বলিনি, আমি তো এই আপুকে চিনি না। আপু কি নতুন? ইমরান ধরে ফেলেছে অনেকের কাজ, তাই হাসার ভান করে বলল, না বাসা, সেও তোমার সিনিয়র। মাইগ্রেশনে এসেছে তো তুমি বুঝতে পারোনি তাই না? অনেক আমতা আমতা করছে দেখে অনেক উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, সবাই তো সিনিয়র, তুই কেন এই ঝামেলাতে যাস? সরি ভাই, আমি বুঝিনি আপুও আমার সিনিয়র। আর হবে না, মাফ করে দেন। অনেকের আকতি মিনতিতে ইমরান হাই তুলে বলল, তোর যে আরও বেশি হবে জানি, এখান থেকে যা, তিতিরের সাথে আমরাও যাব। অনেক দ্রুত স্থান ত্যাগ করে। তিতির আবার জিজ্ঞেস করে, ওকে? আর বলিস না, এই ছেলের স্বভাবই এমন, এত বাঁশ খায় তারপরও শুধরায় না। অবশ্য সেই নজরে রাখে রাফি ভাইয়ের দিকে, আর কারো দিকে নজর রাখে না। ইনায়া আপুই রাখতে বলেছে। তিতির অবাক হয়ে শুধায়, তাহলে আমায় কেন রাখছে? আমি কি করলাম? জারিন গাল থেকে হাত সরিয়ে বলল, সেটা গেলেই দেখতে পারবি, চল এবার, ভয় পাস না। ইনু আপু একটু রাগে কিন্তু এমনিতেই ভালোই। ওরা ইনিয়াদের কাছে যাওয়ার জন্য উঠে যায়। ইনায়ার সামনে দাঁড়িয়ে আছে তিতির। ইনায়ার দুর্বোধ্য দৃষ্টি তাকে বারে বারে অপ্রস্তুত করে তুলছে। বুঝতে পারছে না তাকে এভাবে ঘুরে ঘুরে দেখার কারণটা কি। তিতির নিজের একপাশে জারিন ও নাদিয়ার দিকে তাকালো তো আরেক পাশে ফায়েজা, ইমরান, রনকের দিকে। ওরে কেউ দাঁত দিয়ে নখ কাটছে তো কেউ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। প্রায় 3-4 মিনিট হলো এভাবে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এবার তিতিরির বিরক্ত লাগছে। ইদানিং তার বিরক্তি যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। অল্পতেই মাথা গরম হচ্ছে। নিজের এই স্বভাবে সে নিজেও বিরক্ত।
কিছুটা রুষ্ট ভাবাপূর্ণ হয়ে বলল, আপু আপনি কি কিছু বলবেন? না বললে আমি হোস্টেলে যেতাম, শরীরটা ভালো লাগছে না। ইনায়ার বান্ধবী আরবি বলল, কেন, হোস্টেলে তোমার কি কাজ? সিনিয়ররা ডেকেছে, কিছু তো নিশ্চয়ই বলবে। এত অধৈর্য কেন তুমি? রাফি ভাইয়েরা ডাকলে কি এমন করো? তিথির চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে নিজের ফুসফুসকে স্বস্তি দিল। না আপু, প্রায় অনেকক্ষণ হলো তো কিছু বলছেন না, তাই ভাবলাম হয়তো আমাকে দেখতে ডেকেছেন। আর আমাকে এভাবে সামনে দাঁড়া করিয়ে দেখাটা আমার কাছে একটু অস্বস্তিকর। শুধু আমি কেন, যে কোনো মেয়ের কাছেই। তিতিরের কথায় ইনায়া মাথা নিচু করে হাসলো। তারপর বলল, তোমার চুলের লেন্থ কত? হঠাৎ এমন প্রশ্নে অবাকই হলো তিতির। জবাবের প্রশ্ন করলো, বুঝলাম না আপু, তোমার হিজাবের কারণে চুল দেখতে পাচ্ছি না। রাফির তো লং হেয়ার পছন্দ, লাইক দিস, মানে হাঁটু সুইসে লম্বা চুল। তিতির হতবিহ্বল হয়ে বলল, কার কেমন চুল পছন্দ তা জেনে আমি কি করব? তাছাড়া রাফি ভাইয়ের কেমন চুল পছন্দ তা জেনে আমার তো কোনো কাজ নেই। এত ভাব নিও না, বুঝছো? রাফির সাথে তোমার এত কিসের খাতির? হ্যাঁ, এখন যদি কমন ডায়ালগ দাও যে সিনিয়র হয়, তাহলে বলবো সিনিয়র কি আর নাই? এই তাইজুল, আসফি, তাহিদরাও তোমার সিনিয়র হয়। আর ছেলে সিনিয়র ছাড়া মেয়ে সিনিয়রও আছে। তিতির জবাব কি দেবে বুঝতে পারছে না। কি এক ঝামেলায় পড়েছে। মেয়েটা যে জেলাস তা সে বুঝে গেছে। নিজের কপালে নিজেরই বাড়ি দিতে মন চাইল। সে নিজের বক্তব্য রাখলো, আপু আপনি যা মিন করছেন তার কিছুই না, ওনারা আমাকে হেল্প করেছেন, চাইলে আপনি জিজ্ঞেস করতে পারেন। ওয়েট, এ বলে তিতি হাঁটা শুরু করলো। ইনায়া তিতিরের আকস্মিক চলে যাওয়াতে অবাকই হলো। ইনায়া বলল, ওইভাবে চলে গেল কেন? আমি কি ওকে যেতে বলেছি? লীরা হাসি চেপে বলল, শি উইল বি ব্যাক, মেবি রাফি ভাইয়াকে বলতে গিয়েছে। ইনায়া চোখ বড় বড় হয়ে যায়, হড়বড়িয়ে বলল, আজব, আমি কি ওকে বলেছি রাফিকে ডাকতে? আমাকে না বলে চলে গেল কেন? ইনায়ার আবার টেনশন হচ্ছে, রাফি ওকে সহ্য করতে পারে না। এতবার নিজে বেহায়া সেজে প্রপোজ করলো, তাও লোকটার ভাব কমে না। বারবার নীরবে পাত্তা না দিয়ে চলে যায়। ইনায়ের এখন নিজের চুলে নিজে ছিঁড়তে মন চাচ্ছে। আরবি এসে কানে কানে বলে, দোস্ত ভয় পাস না, কিচ্ছু হবে না। রাফি ভাইকে বলবি যে? কি বলবো? এই যে কি? আরবি নিজেও মাথা চুলকে বোকার মতো বলল, কি বলবি? কিছুই বলবি না। ইনায় আবার আরবির দিকে বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করলো। আরবি হাসার চেষ্টা করে বলে, আই লাভ ইউ বলে দিবি ব্যাস, তারপর যা হয় হোক। দেখবি সে এবারও কিছু না বলে চলে যাবে। ইনায়া দুশ্চিন্তা থামছে না। প্রায় 5 মিনিট পর তিতির রাফি শুভ অর্ককে নিয়ে এসেছে। তারপর তিতিরা রাস্তা পরিবর্তন করায় আর দেখা হয়নি। এবার ইনায়ার সামনে দাঁড়িয়ে তিতির রাফিকে বলল, ভাইয়া আমি এই মেডিকেলে এসেছি বেশি দিন হয়নি। শুরু থেকে আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, তার জন্য আপনাদের সাথে টুকটাক কথা বলি। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। এখন ইনি আপু ভাবছেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আপনি একটু আপুকে ব্যাপারটা ক্লিয়ার করে দেন যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাফি ভাবলেশীন দৃষ্টিতে ইনায়ার দিকে তাকালো। তারপর ইনায়া, তুমি রাফিকে বলতে না দিয়ে ইনায়া হুট করে বলে উঠল, আই লাভ ইউ। বাকরুদ্ধ হয়ে গেল রাফি। এক হাত নিজের কোমরে রেখে আরেক হাত মুখ চেপে চোখ বন্ধ করে ফেলল। তিতিরেরও চোখ বড় বড় হয়ে গেছে। এত সাবলীল প্রপোজাল! উপস্থিত বাকিরা মুখ চেপে হাসছে। ইনায়াও মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে। রাফি ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে বলল, দেখো ইনু, উফ সরি ইনায়া, তিতির আমার বোনের মতো, আমি ওকে বোনের নজরে দেখি। এখন তুমি প্লিজ সবসময় এসব ইউজলেস সন্দেহ করাটা বাদ দাও। তাছাড়া তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার দরুন তুমি কোনো জুনিয়রকে এসব প্রশ্ন করতে পারো। ইনায়া নিজের মুখশ্রীতে সরল ভাব এনে বলল, আমি কিভাবে বুঝবো ও আপনার বোনের মতো? আমার কি জানার কথা বলেন? তাছাড়াও আপনার বোন, সেটাও বা আমি প্রথমে ধরে নিব কিভাবে? রাফি বুকে 2 হাত গুজে গম্ভীর দৃষ্টিতে তাকায়। তারপর বলে, কি করতে হবে বলো? ইনায়া আবার লাজুক হেসে বলে, বেশি কিছু না, আমাকে আই লাভ ইউ বলেন। এতক্ষণ অর্ক শুভ হাসি চেপে রাখছিল, এবার আর কন্ট্রোল হলো না। দুটাই হাসতে হাসতে গাছের উপর বসে পড়ে। তিতিরেরও এবার হাসি পাচ্ছে। বাঘ যখন বিড়ালের মতো আচরণ করে। রাফি কোনো জবাব না দিয়ে দ্রুত পা চালিয়ে চলে গেল। এবার বাকি যারা মুখ চেপে হাসছিল তারাও আর নিজেদের হাসি চেপে রাখতে পারে না। জায়গাটাতে মনে হচ্ছে কেউ লাফিং গ্যাস ছেড়ে দিয়েছে। সুজনের দিনরাত কাটছে মেডিকেলের গেটের দুয়ারে। সন্ধ্যাবেলাতে মশার কামড় খেয়ে অপেক্ষা করছে। হাসিব ও সাহেব এসব দেখে রিক্তে ইতি মৃদুলাকে বলে। রিক্তে কিছু একটা ভেবে বলল, শুন দোস্ত, আমরা একটা প্ল্যান ভেবেছি। সাহেব জিজ্ঞেস করে, কি প্ল্যান? আমি এখন গেটের বাইরে যাব। তারপর? রিক্তাকে কথা শেষ করতে না দিয়ে মৃদুলা রিক্তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, মাথায় কয়টা তার ছেড়েছে? হ্যাঁ, এখন সে গেটের বাইরে যাবে, বলদি জানি কোথাকার। রিক্ত বিরক্ত হয়ে একটা লাগায়। তারপর বলে, পুরো কথাটা তো শোন, আগে থেকে মাথা খাবি না। হাসিব তাড়া দিয়ে বলল, তুই বলতো, আমরা শুনতেছি।
রিক্তা বলতে শুরু করে, আমি গেটের বাহিরে গিয়ে রিক্সা খুঁজতে থাকবো। আমি মাস্ট শিওর সুজন ও পলাশ আমার কাছে আসবে, ভয় দেখাবে তিতিরের লোকেশন বলতে। এতে ভীত কণ্ঠে বলল, তোর যদি কোনো ক্ষতি করে দেয় এ রিক্স নিস না। আরে শুন তো, তারপর বলিস। রিক্তার হতাশা শুনে ইতি মাথা নাড়ায়। আমি ওদেরকে ভুল ইনফরমেশন দিব আর তিতিরের পুরনো সিমটা পেলে গেছে, তাহলে তো ওরা বিশ্বাস করা ছাড়া উপায় থাকবে না। আমি বলবো সঠিক ঠিকানা জানি না। হাসিব কিছু একটা চিন্তা করে বলল, আইডিয়া মন্দ না, কাজ করতে পারে। তবে তুই একা যাবি না, আমিও সাই পাড়ালে থাকবো। উঁচু নিচু কিছু দেখলে খবর করে ছাড়বো। রিক্তা বলে, আচ্ছা ডান, চল এবার দুই আপদ বিদায় করে আসি। রিক্তা হাসিব সাহেব চলল সেদিকে। ইতিও মৃদুলাও ভাবলো যাবে, তাই ওরাও চলল। পরিকল্পনা মতে রিক্তা মেডিকেল কলেজের গেটের সামনে এসে রিক্সা খোঁজার ভান ধরে। তখনই সুজন ও পলাশের নজর যায় রিক্তার দিকে। সুজনের মতে এই মেয়েকে তো তিতিরের সাথে দেখেছিল। পলাশকে বললে পলাশও সায় দিল। রিক্তা ভয়ের ভান করে বলল, এই আপনারা কারা? আপনারা এভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন কেন? সুজন দাঁত কেলিয়ে বলল, আমারে তোমরা চিনবা না গো, আমি সুজন। আমি তোমারে চিনি। এখন কিছু জিগামো, সুন্দর কইরা কইয়া ফেলবা, তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। রিক্তা হাসি পাচ্ছে, তাও ভয় ভয় বান করে তোতলানো স্বরে বলল, কি বলবেন বলেন? আমার ময়না পাখিটা মানে তোমার বান্ধবী তিতির কই কই গেছে? আমি জানি না, বিশ্বাস করেন, আমি জানি না। রিক্তার জবাবে সুজন রেগে গেছে। পলাশ আবার বলল, তুই সবই জানোস, ভালোই ভালোই বল, নয়তো। এসব অশ্রাব্য ভাষায় রিক্তার ঘৃণা চলে এসেছে। আড়াল থেকে হাসিব ও সাইফ রেগে বের হতে নিলে ইতিও মৃদুলকে আটকিয়ে ইশারায় থামতে বলে। সাইফ ও হাসিব দেওয়ালের উপর রাগ জাড়ে। রিক্তা আবার কাঁদো কাঁদো ভাবে বলে, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। তিতির ঢাকা গেছে জানি, মেডিকেল কলেজ ছেড়ে দিয়েছে, বাড়িঘর সব বিক্রি করে রাতারাতি চলে গেছে, সিম কার্ডটাও বন্ধ। আপনি চাইলে আমিও নাম্বার দিতে পারি। বিশ্বাস করুন, আমাদের জানায়নি। সুজনের বিশ্বাস হয় না, সত্যি করে কর, তুই মিশা কথা কইবি না। রিক্তা আপত্তি মিনতি করে বলে, আপনি বলুন, ও নিশ্চয়ই চাইবে না আপনারা ওর পর্যন্ত পৌঁছান, তাই না? আর আমরা তো এই শহরেই আছি, আপনারাও আছেন, তাহলে আপনারা যে আমাদের থেকে খবর নেবেন না তা কি বুঝবে না? তাহলে ও আমাদেরই বা কীভাবে বিশ্বাস করবে? 2 বছরের পরিচয় মাত্র, আমরা তো আর ওর আপনজন না। আপনজন হলে কি আমাদের রেখে যেত? আপনারা হিয়ার সাথে না করতে চেয়েছিলেন, আর এলাকাবাসী কেউ সাহায্য এগিয়ে আসেনি, তাহলে কোন হিসাবে থাকবে? আর কাউকে না জানিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছে। এবার মৃদুস্বরে বলল, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি যা জানি সব আপনাদের বলেছি। ও মেডিকেল ছেড়েছে আর আমাদেরকেও ছেড়েছে। বাবা ভাই স্বামীহারা মেয়ে কিনা, ওর আর বাহিরের সম্পর্কের প্রতি কোনো মায়া নেই। পলাশ দমকে বলে, তোরে কি আমরা দইরা রাখছি? যা ভাগ, নইলে তোরে তুইলা লইয়া যাবো। রিক্তা মানে মানে করে কিছুটা দূরের একটা দোকানের দিকে চলে গেল। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেখান থেকে সুজন ও পলাশও চলে যায়। বাসায় ফিরে মাসিব গম্ভীর হয়ে বসে আছে। মাসিবকে গম্ভীর হয়ে বাসায় ঢুকতে দেখে মহিমা বেগম বেশ চিন্তিত হলেন। ঘরের দরজা বেশ শব্দ করে লাগিয়েছে। মহিমা বেগম বার কয়েক ডেকে সাড়া না পেয়ে মেয়ে রীতিকাকে ফোন করলেন। রীতিকা তাকে কিছুটা বলল। এবার মহিমা বেগম মাসিবের ঘরের সামনে গিয়ে কয়েকবার টোকা দিলেন। ভিতর থেকে মাসিব বলল, মা যাও, আমি একটু একা থাকতে চাই। কপালে হাত রেখে শুয়ে আছে সে। মহিমা বেগম আবারও ডাকলেন। মাসিব এবার জবাব দিল না। এবার মহিমা বেগম উঠে বললেন, তুই আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? দরজাটা খোল না। বারবার ডাকাতে মাসিব বাধ্য হয়ে দরজা খোলে। মহিমা বেগমও ছেলের পাশে বসলেন। ছেলের মাথায় হাত রেখে বললেন, আমার ছেলে তো এত রাগে না। রীতিকে বললেই কি তোকে আমি বিয়ে দিব নাকি? অন্য কোনো কারণ আছে কি? বল আমাকে। মাসিব চোখ মুখ কুঁচকে নিল। মাকে বলল, কিছু হয়নি, তবে এটা মনে রেখো, আমি নিজের পছন্দের বাহিরে বিয়ে করব না। আমার তো তাকেই লাগবে যাকে আমি ভালোবাসি। তা যদি মানতে না পারো তবে আমাকে কখনো বিয়ের কথা বলবে না। আর তোমার মেয়েকে বলে দিও কাশপার চিন্তা বাদ দিতে। কাশপার সম্পর্কে আমার কানের কাছে যেন ঘ্যান ঘ্যান না করে। এক জীবন আমি কাউকে ভালোবাসলে তাকে যে আমার ভালোবাসতে হবে এমন তো না। আমি তাকেই ভালোবাসবো, তার ত্রুটিগুলোকে নিয়ে তাকে ভালোবাসবো। আমাকে যদি শখানেক মেয়ে ভালোবাসে তবে কি আমি ওই শখানেক মেয়েকেই ভালোবাসবো, নাকি বিয়ে করব? তোমাকে আগেই বলে রাখলাম, আমাকে যতই ইমোশনাল ব্ল্যাকমেল করো না কেন, আমি নিজের পছন্দ থেকে এক পাও বিচ্যুত হবে না। বেশি বাড়াবাড়ি করলে বাবার মতো চলে যাব। বাবা তো মিশনে শহীদ হয়েছেন, আমি স্বেচ্ছায় চলে যাব। কলিজাতে যেন চাপ লাগলো ওনার। কোনো চিন্তা ভাবনা না করে ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে বাম গালে সর দিয়ে বসলেন। তারপর কিছু না বলে ছেলের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলেন।
তার এখন বোধোদয় হয়েছে সে যে শেষাক্ত কথাগুলো মোটেই ঠিক বলেনি। সে জানে তার মা এখন কাঁদছে। দেওয়াল ঘড়ির দিকে তাকালো, 8টার কাঁটা সুই সুই। আর 4 ঘন্টা পর তার জন্মদিন শুরু হবে। সে কিছুতেই মানতে পারবে না। তার প্রথম প্রহারে মায়ের রাগ তাকে ভাঙাতেই হবে। তিতির রিক্তাদের থেকে সন্ধ্যার সময়কার কাণ্ড শুনে হাসতে হাসতে শেষ। শহরের অলিগলি খুঁজে ফিরুক, তারপর দেখবি না পেয়ে মাথা থেকে ভূত নেমে যাবে। মৃদুলা রিক্তা হাসিতে তাল মিলালো। ইতির মন মানছে না। সে চিন্তিত কণ্ঠ বলল, এখন ডিজিটাল যুগ। এখন মানুষ অলিগলি পায়ে হেঁটে খোঁজে না, খোঁজ নেয় ইন্টারনেটে। ওরা যদি ফেসবুকে তোর ছবি দিয়ে দেয়, তখন যদি সেটা তোর আশেপাশের কেউ দেখে, তখন তো তোর খোঁজ পেয়ে যাবে। তিতিরও ভাবনায় পড়ে গেল। কিন্তু এত দূরদর্শী চিন্তা সুজন পলাশদের গটে আসবে না বলে ভাবলো। সে ভাবলো আরে ওরা হচ্ছে সিসকিশোরের মতো, একটা ঘটনা ঘটিয়ে 1-1.5 মাস নিখোঁজ থাকে। ওরা সুযোগ সন্ধাহী, ওদের অত ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে তো আমরা ফরিদপুর ছাড়ার আগেই আটকাতে পারত। রিক্ত, মৃদুলাও তিতিরের সাথে একমত। ইতি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, জানি না রে, আচ্ছা বাদ দে। আমি একটু বেশি দুশ্চিন্তা করি। বাসা পেয়েছিস? আন্টি, হিয়া ও হায়াত কি কালকে চলে আসবে? হ্যাঁ, মা বলেছে সকাল সকাল বাসে উঠবে। হাসিবকে বলবো 2টা খাট, আলমারি, শোকেস, সোফা সেটটা পাঠিয়ে দিতে। আমরা 3টে মেয়ে অত সব টানাটানি পারবো না। কালকে সব সেট করে উঠে পড়বো। একটা ভালো চুলা কিনতে হবে, আগেরটাতে গ্যাস লিক হতো। সে ভালো, তবে আমার মনে হয় কি, আন্টিদের পরশু আসতে বল। দেখ, গোছগাছ করতে হবে তো। হায়াত তো বাচ্চা মানুষ। তুই গ্যাপের মধ্যে গিয়ে গর্ত ঝাড়ু দিয়ে আসলি। মৃদুলার কথায় তিতিরও মনে হলো। সে বলল, তাহলে মাকে ফোন করে বলি। মা তো আজকে চলে আসতে চাইছিল, আর আমাকে নিয়ে নাকি ভয় হয়। রিক্তা হেসে বলল, হবেই তো, তার সুন্দরী মেয়েকে যদি ডাকাত উঠিয়ে নিয়ে যায়। হয়েছে হয়েছে, থাম। মাকে ফোন করেও হাসিবকে ফোন করতে হবে। টাটা সুন্দরী, একটা কথা। রিক্তা থামালে তিতির অনুমতি দেয়। বল, কি কথা? ওই ব্যাটার কি খবর? তিতির সন্দিহান কণ্ঠে বলল, কে? রিক্তা বাঁকা হেসে বলে, আমারে কি বলত পাইছিস? আমি তোর ব্যাগ সার্চ করে চিঠিটা পড়ছি। মেজর এমআই। তিথি দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলল, আমি তার কি হই? সে আমাকে কেন চিঠি দিবে? প্রথমটা হয়তো অতি আবেগে দিয়েছে, তারপর তিক্ত বাস্তবতায় সরে গেছে। অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। রিক্তার চোখ মুখের উচ্ছ্বাস মুহূর্তে মুছে গেল। কিছু বলতে নিবে তার আগে তিথি তাড়া দেখিয়ে কল ডিসকানেক্ট করে দেয়। হাসিব সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলে জিনিসপত্র পাঠাতে বলে কথা শেষ করে। এখন কথা বলবে মায়ের সাথে। মাকে ফোন করলে তিতিরের চাচাতো বোন তিহানা ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলে, কেমন আছো তিতির আপু? তিতিরও সালামে জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ। মা কইরে দিহ? বড় মা তো সব গুছাচ্ছে। তোর বড় মাকে ফোনটা দে তো। তিহানা গিয়ে ফোনটা নাজমা বেগমকে দেয়। নাজমা বেগম ফোন কানে নিয়ে বলেন, হ্যাঁ বল মা, তোমরা কাল এসো না, পরশু এসো। নাজমা বেগম অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কেন রে, কালকে আসলে কি সমস্যা? আজকে তো আসতে চাইলাম, আসতে দিলি না, আবার কালকেও মানা করছিস। তিতির মাকে বলল, গড় গোছাতে হবে না? আর হায়াতকে কিভাবে রাখবে? দুলাবালিতে তো ওর অ্যালার্জি হবে। আমরা আসলে ওর তো সাহায্য হবে। হায়াতকে হিয়া রাখবে। এরই মধ্যে তিতিরের শাশি রোকসানা খানম বলেন, ওরে তিতির, তোর মাকে বলে লাভ নেই। সে তোকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে। আমি এত করে বললাম 2 দিন আরও থেকে যান, শোনেই না। তুমি কাকির কথা শোনো, পরশু আসবে। আর আমাকে নিয়ে চিন্তার কি হলো? আমি থাকি তো হোস্টেলে, আমার সাথে কত মেয়েরাই থাকে। আমি তোমার কথা শুনতে চাই না। তুমি কালকে আসবে না। আমি কাল সব ঠিকঠাক করব, তারপর আসবে। কিন্তু কোনো কিন্তু না, সিজন চেঞ্জ হচ্ছে, আবার দুলাবালিতে হায়াতেরও ঠান্ডা লাগবে। হিয়াকে ফোনটা দাও। ফোনটা লাউড স্পিকারে ছিল। হিয়া বলল, হ্যাঁ বল, তুই কোন সাবজেক্টে পড়বি ঠিক করে রাখ, তোকে এখানকার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি করব। হিয়া অবাক হয়ে বলল, তার কি দরকার? মেয়ে সামলিয়ে সময় পাই না। সময় বের করবি, মা আছে তো হায়াতকে রাখতে। বিয়ে প্রেগনেন্সির জন্য ভর্তি হয়েও ক্লাস করিস নাই, এখন নতুন করে ভর্তি হবি। পড়ালেখা করে যাই করিস করবি। আচ্ছা, তুই যা ভালো মনে করিস কর। তিতির এবার ওর কাকি রোকসানা খানমকে বলে, কাকি তোমরাও সাথে এসো। না বাবা, পরে যাবনি সময় বুঝে, তো চাচা ছুটি পাবে না। আচ্ছা পরে এসো, রাখছি। ঘড়ির কাঁটা 10টা। মাসিব দেখলো ওর মা এখনও ঘরে দরজা খোলেনি। চুপচাপ বাহিরে গিয়ে কেক বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলো। সে এত সময় কেক বানানোর রেসিপি ইউটিউবে দেখেছে। সবচেয়ে সহজ রেসিপিটা ট্রাই করবে। চকলেট কেক বানাবে। বাজার থেকে কেক মোল্ড, কাপ কেক মোল্ড সবই নিয়ে এসেছে। চকলেট সিরাপ, ডার্ক চকলেট, কোকো পাউডার, বেকিং পাউডার, সোডা সবই। এখন সব নিয়ে রান্নাঘরে গিয়েছে। ছোটোবেলায় একবার কেক বানিয়ে মায়ের জন্মদিনে মায়ের রাগ ভাঙিয়েছিল।
ভালো না বানালেও মোটামুটি হয়েছে, কিন্তু সেসব রেসিপি কবেই ভুলে গেছে। সব কিছু পরিমাণ মতো মিশিয়ে মিশ্রণ তৈরি করছে। কেক মোল্ডে ব্যাটার দিয়ে দেখলো কিছু পরিমাণ রয়ে গেছে। মোল্ডটা ছোট সাইজে তো, তাই ভাবলো কাপ কেক বানিয়ে নেবে। এবার ওভেনে রেখে টাইম সেট করে দিয়ে রান্নাঘরের দিকে নজর দিল। কি নাজেহাল অবস্থা! ফ্লোরে আটা ময়দা পড়ে মাখামাখি, কেকের ব্যাটারও একটু পড়েছে, তেলও পড়েছে। এসব দেখে তো মাথায় হাত। দ্রুত ঝাড়ু এনে আটা ময়দা পরিষ্কার করে গরমসা লাঠি দিয়ে রান্নাঘরটা মুছে নিল। এরপর কেক হওয়ার অপেক্ষা করতে লাগলো। মাসিব ভাবলো কাল যখন ময়মনসিংহ যাবে তখন কেকের পিস নিয়ে যাবে। মা তো এক পিসের বেশি খাবে না, তাই বন্ধুদের ও তিতিরের জন্য নিয়ে যাবে। কালকে 7 বন্ধু একত্রে হবে। সে জানে তার পকেট খালি হবে, কিন্তু ব্যাপার না, বন্ধুদের জন্মদিনে ওদের পকেট পাকা করতেও সে ওস্তাদ। কেক হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করতে রুমের টেম্পারেচারে রাখে। মায়ের পছন্দের সাদা গোলাপ আনতে সে ভুলেই গিয়েছিল, তাই এখন চুরি করা ছাড়া উপায় নেই। ক্যাডেট কলেজের বাগানে সব রকমের গোলাপ ফুলের বাহার। এখন গার্ডদের নজরেরই প্রথম একটা সাদা গোলাপ নেবে, তারপর ভাগ্য সহায় হলে বাকি জাতের থেকেও একটা করে নিবে। মাসিব হাঁটার বাহানায় পেছনে গেল। তাদের কোয়ার্টারের সামনে সাদা গোলাপ ফোটেনি। ক্যাডেট কলেজের একাডেমিক ভবনের পেছন সাইড দিয়ে সামনে গেল। তারপর গার্ড নেই, এই সুযোগে পটাপট সাদা কমলা লাল গোলাপ ছিঁড়ে ফেলে। এখন ঘড়িতে দেখলো 11:30 বাজে। আর আধ ঘন্টা। কেক ডেকোরেশনের কাজে লেগে পড়ে। কেকটা মোল্ড থেকে তুলে তার উপর ডার্ক চকলেট গড়িয়ে ডেকোরেশন করে নেয়। এবার কিছুটা চকলেট গ্রেটার দিয়ে গুঁড়ো করে তার উপর ছিটিয়ে দেয়। কেকটা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখে। নিজে যায় তৈরি হতে, একটা নীল পাঞ্জাবি পরে আসে। মায়ের ঘরে চলল এবার। 2বার নক করার পরও মহিমা বেগম দরজা খোলেন না। মাসিফ এবার বুদ্ধি করে পাশে থাকা স্টিলের বড় ফুলের স্ট্যান্ডটা ফেলে দিল। জনজন শব্দে মহিমা বেগম বরকে উঠলেন। মাসিফ মৃদু আর্তনাদ করে বলল, আহ, পাটা কেটেই গেল, কি ব্যথা লাগছে, উফ! মহিমা বেগম দ্রুত খাট থেকে নেমে দরজা খুলে দেখেন তার ছেলে হাঁটু গেড়ে বসে মাথা নিচে করে এক হাতে ফুল অন্য হাতে কেকের ট্রে। মাসিফ বলল, হ্যাপি বার্থডে টু মি মা, সরি ফর এভরিথিং। মহিমা বেগম হতবাক দৃষ্টিতে ছেলের দিকে কিছু সেকেন্ড তাকিয়ে থাকেন। এতক্ষণ টুকটাক শব্দ শুনছিলেন, কিন্তু নিজের জেদের জন্য ওঠেননি। ঘরের ভিতরে নিয়ে যান। মাসিফ খুশিতে মাকে জড়িয়ে ধরে তারপর মায়ের সাথে মিলে কেক কাটে। মাকে একটু খাইয়ে নিজেও খায়। তারপর মায়ের হাত ধরে বলল, সরি, রেগেছিলাম তো, তাই ভুলভাল বলে ফেলেছি। মহিমা বেগম গম্ভীর স্বরে বলেন, তোমাকে আমি কখনো কোনো কিছু নিয়ে জোর করিনি, আর বাধাও দেইনি। তোমাকে রুলস রেগুলেশনের জন্য ক্যাডেটে ভর্তি করে দিয়েছি। কিভাবে নিজের জীবনে চলতে হয় তুমি পরিস্থিতি শিখে গেছো। এত আবেগী হইও না। তোমার বাবার মৃত্যুর পরও কিন্তু আমি বেঁচে আছি। মানুষটাকে ভালোবেসেই তো সব কিছু ছেড়েছি। কারো প্রস্থান কেউ থমকায় না। তোমাকে এত মিশনে যেতে কি আমি বাধা দেই না তো। যে মিশনে স্বামী হারিয়েছি সেই মিশনে ছেলেকেও যেতে দিচ্ছি। তাহলে বুঝো, তোমার বুঝে শুনে বলা উচিত। সকাল সকাল কাজ শেষ হওয়াতে তিতিরা লাইব্রেরিতে পড়ছিল। আর আধ ঘন্টা খানেক সময় পর সাইফের কল আসলো। তিতির ফোন রিসিভ করে জানতে পারলো আর আধ ঘন্টার মধ্যে ট্রাক মালামাল নিয়ে পৌঁছে যাবে। তিতির যেন সেখানে থাকে, কিন্তু সমস্যা হলো যে ট্রাক আসার কিছু সময় পর তিতিরের ক্লাস শুরু হবে। তাই সে কিভাবে থাকবে বুঝতে পারছে না। এখন সে তো বাড়িওয়ালাকেও ছেড়ে না। তিথি চিন্তিত স্বরে বললে, ট্রাক কি আমার জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করবে, নাকি আমি ক্লাসটাই করব না? বাড়িওয়ালার সাথে তো আমার কথা হয়নি। বন্ধুরা ভাবতে থাকলে ইমরান বলে ওঠে, তুই চিন্তা করছিস কেন? এক কাজ কর, যারা ভাড়া ঠিক করেছে তাদেরকে বল। তারা কি করবে? আরে বাড়িওয়ালাকে বলে রাখবে, তারপর ট্রাক থেকে মালামাল রাখবে। তিতির লম্বা শ্বাস ফেলে বলল, ওনাদের সাথে কথা বলতে গেলে আবার যদি ইনিয়া আপু কিছু বলে? কাল তো সব কিছু ভাইয়া ক্লিয়ার করেই দিয়েছে, কিছুই হবে না। এই ইমরান রনক ভাইদেরকে কল লাগা, তারা মেবি এখন রাউন্ডে আছে। জারিনের কথায় রনক কল লাগায় অর্ককে। অর্ক রিসিভ করলে রনক সালাম দিয়ে বলল, ভাইয়া একটা হেল্প লাগতো। হ্যাঁ বল। তিতিরের যে বাসা ভাড়া খুঁজে দিয়েছেন সেখানে ট্রাকে মালামাল আসবে। তিতিরের তখন ক্লাস আছে, ইম্পর্ট্যান্ট ক্লাস। আপনারা যদি বাড়িওয়ালাকে একটু বলে দিতেন। আচ্ছা, সমস্যা নেই, তিতিরকে বল প্যারা না নিতে, আমরা আছি, সব ম্যানেজ হয়ে যাবে। রনকের মুখে হাসি ফুটে উঠল। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। অর্ক হেসে সালামের জবাব দিয়ে কল কেটে দেয়। রনক তিতিরকে বলে, দোস্ত চিন্তা করিস না, বাইরে সামলে নিবে। তুই ক্লাসটার পরে লাঞ্চ ব্রেকে 2 ঘন্টার মতো পাবি, তখন সবাই মিলে গিয়ে যা করার করে আসবো। তিতির যেন হাফ ছেড়ে বাঁচল। সবাই তাকে এত সাহায্য করছে, যা তার কাছে স্বপ্নের মতো। সে বলল, এখানকার সবাই এত ফ্রেন্ডলি যে বারবার আমি নিজেই অবাক হই। আমার জীবনেও ভালো কিছু আছে ভাবতেই সুখী মনে হয় নিজেকে।
নাজিয়া কিছুটা রম্যরসেরই বলে, কেন রে, তোর জীবনে আবার কিসের দুঃখ? ফাইজা নাদিয়াকে সাবধানে চিমটি কাটে, চোখ নামিয়ে ইশারা করে। নাদিয়া চোখ মুখ কিছু সব দ্রুত বলে, সরি সরি, আমি হুট করে মজা ছলে বলে ফেলেছি। আঙ্কেল ও তোর ভাইয়ের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। আমি বড় বোকামি করে ফেলেছি। সরি দোস্ত, মাঝে মধ্যে এমন হয়ে যায় আমার। আমি সবসময় সিল মুডে থাকি তো। রাগ করিস না। তিতির মলিন হাসে। এখনকার কেউ জানে না তিতির বিধবা। তিতির জানায়নি অবশ্য। তিতির বলল, বাদ দে, পড় এখন। তিতির আর কথা না বলে বইয়ের পাতায় মন দিল। লীরা পাশ থেকে তিতিরকে এক উষ্ণ আলিঙ্গন দিয়ে নিজেও পড়তে শুরু করলো। ক্লাস শেষে লাঞ্চ ব্রেকে তিতিরও তার বন্ধুরা বাসা ভাড়ার কাছে যায়। ট্রাক থেকে মালামাল নামিয়ে রেখে কিছুটা জায়গা মতো রেখেও গেছে, মানে খাট দুটো 2 রুমে ঢুকিয়ে পায়া লাগিয়ে গেছে। ভাই, একটু জায়গা মতো সরিয়ে দেন প্লিজ। বেশি কিছু না, দুটো খাট, দুটো আলমারি, সোফাটা, ডাইনিং টেবিলটা আমি যেখানে বলবো সেখানে দিবি। বাকি কাজ আমরা বাকিরা করে ফেলবো। ইমরান সেন্টি খেয়ে বলল, ও এই জন্য তুই আমাদেরকে নিয়ে আসছিস? তখন তো মাথায় আসেনি। ফাইজা হাই তুলে বলল, তোদের এনেছি তো এই কারণে। যা জলদি জায়গা মতো টেনে দে। তাও তো খাটগুলো সেট করে দিয়ে গেছে, আবার রুম অনুযায়ী বসিয়েও দিয়ে গেছে, না হলে আকাইমাগুলাকে গোলমাল করে ফেলতো। রনক ও ইমরান বাঁকা নজরে মুখ গোমরা করে তাকায়। তখন দেখলো বান্ধবীগুলো পাত্তা দিল না, তখন কাজে লেগে পড়লো। এদিকে গড় মুছতে হবে আর কষ্ট হবে এটা নিয়ে কথা বলতে বলতে জুলিয়া ওয়াশরুমে একটা ছোট বালতিতে দেখে। বালতি ভরে পানি ঘরে ঢেলে দেয়। সবাই অবাক হয়ে যায়। জারিন চেঁচিয়ে বলে, কী করলি জুলি? এখন তো পুরো ঘর কাদা কাদা হয়ে যাবে। জুলিয়া নিজের কাজের কারণে লজ্জিত হয়। মাথা নিচু করে বলল, সরি, আই ওয়ান্ট টু হেল্প বাট। তিতির কিছু বলতে যাবে তখনই ফাইজা বলল, ইটস ওকে জুলি, এত ময়লাযুক্ত ঘর হাতে মোছা সহজ না। খাটগুলো ঠিক করে সেট হওয়ার পর তোষকগুলো বিছিয়ে তারপর ঘরটাকে পানি ঢেলে দিব। তিতিরও বলে, হ্যাঁ এটাই ভালো হবে। চল তাহলে আমরাও সোফাটাকে জায়গা মতো নিতে চেষ্টা করি। আর কেউ একজন বাড়িওয়ালার কাছে গিয়ে 2টা শালা ঝাড়ু নিয়ে আয়, লাগবে ওগুলো। নাদিয়া কাজে ফাঁকি দিতে বলল, আমি যাই, ততক্ষণে তোরা সব ঠিক করে ফেল। জারিন বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, কামসোর একটা। নাদিয়াও মুখ ভেঙিয়ে চলে যায়। ওরা সবাই মিলে খুব কম সময়ে জিনিসপত্রগুলো সেট করে নেয়। তারপর 2টা ফ্যান লাগিয়ে বাকি সব গুছিয়ে ঘরে পানি ঢেলে পরিষ্কারও করে নেয়। 1 ঘন্টা হওয়ার আগেই কাজ শেষ। একজন কোমর ধরে গেছে, তাই বিছানা সোফাতে রেস্ট করছে। লীরা বলল, টিটি শোনো, রেফ্রিজারেটর তো নেই, খাবার রাখবে কোথায়? ওটা অনেক পুরনো বলে বেশি দিয়েছি, নতুন করে কমের মধ্যে কিনবো। লীরা মাথা দোলায়। 10-5 মিনিট রেস্ট করে মেডিকেলে ফিরে যায়। মেডিকেলে পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চ ব্রেক প্রায় শেষের দিকে। ক্লাস শুরু হতে 15 মিনিটের মতো আছে। ওরা ক্যান্টিন থেকে খাবার কিনে দ্রুত খেয়ে দৌড়ে ক্লাসে যায়। সবার মুখে প্রাণোচ্ছল হাসি। বন্ধুরা একসাথে কোনো মার খাওয়ার মতো কাজ করলেও তাতে আনন্দে আছে। মহিমা বেগম কলেজ থেকে 11:30টার দিকে ফেরার পর থেকে মাসিফ মায়ের সাথে রান্নাঘরের কাজে সাহায্য করছে। এখন গোসল নামা শেষে মা ছেলে একসাথে খেতে বসেছে। খেতে খেতে মাসিফ বলল, মা আমি ময়মনসিংহ যাচ্ছি, আসতে রাত 9টার বেশি বাজবে। তোর কোনোদিন এমন বাজে না তা বল। মাসিফ হেসে বলল, তাও তুমি চিন্তা করবে তাই জানিয়ে গেলাম। সাথে কিন্তু অবির, রাতুল, রনিতকেও নিয়ে আসবো। আয়, সমস্যা নেই, সব রান্নাই আছে। খাওয়া শেষে একটু রেস্ট করে মাকে একবার আলিঙ্গন করে নিজের জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সাথে তিতিরের জন্য গিফটগুলোও নিয়ে যায়। প্রায় 4টার দিকে 7 বন্ধু ময়মনসিংহ মেডিকেল কলেজে একত্র হয়। বহুদিন পর দেখা। নিজেদের মধ্যে ফাজলামি শেষ করে ক্যাম্পাসে হাঁটতে থাকে। মাসিফ চারদিক নজর কুড়াচ্ছে বলে রাতুল রম্যস্বরে বলে, মেজর মাসিফ, দ্য প্রেমিক মাসিফ, আপনার প্রেয়সী কোথায়? মুখ দর্শন করাবেন না? মাসিফ আনমনে জবাব দেয়, তারাই তো খুঁজতেছি রে। আমার নিজের হাতের বানানো কেক সে না খেলে তো আমি তোরাই পাবি না। রনি দুঃখী দুঃখী বাপ করে বলল, দেখলি তোরা, আমরা কতদিন পর একসাথে হলাম, আর মেজর সাহেবের কোনো উচ্ছ্বাসই নেই। সে আমাদের গুনাই ধরল না। হয়েছে, থাম, না হলে সব সময়ের মতো তোর কপালে ছাটাই জুটবে। কথাটা বলা শেষ করে সামনে কিছুটা দূরে তিতিরদের দেখলো মাসিফ। ওই তো, চল চল। মাসিফে আগে এগিয়ে গেল। শুভ বলল, ওই যে পাইছে। এখন গিয়ে কথা তো আমি অর্ক আর রাফিরে শুরু করতে হবে, তা ভুলে গেছে বান্দা। এই দাঁড়া, গিয়ে কি বলবি? আজ আমার জন্মদিন তিতির পাখি, এটা বলবি? রাফির ডাকে মাসিফ থেমে যায়। তারপর ওদের কাছে ফিরে এসে হাসার চেষ্টা করে বলে, তাই তো, তোরা চল আগে। এই তো তুমি লাইনে আসছো, চল এবার। ওরা 7 জন একসাথে তিতিরদের সামনে গিয়ে একটু ভাব নিয়ে দাঁড়ায়। শুভ একটু ভাব নিয়ে বলে, কেমন আছো তোমরা? নাদিয়া থেকে জবাব আসে, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন সিনিয়র ভাইয়ারা? এই তো, সবসময় আলহামদুলিল্লাহ।
আচ্ছা তোমাদের বাসায় মালামাল রাখা ঝামেলা মিটেছে? অর্কের প্রশ্নে তিতির কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলে, জি ভাইয়া, সব মিটে গেছে, আপনাদের ধন্যবাদ। যাক ভালো, আজ আমাদের আরও 3 ফ্রেন্ড আমাদের ক্যাম্পাসে এসেছে, কারণ আজ মাসিফের জন্মদিন। সবাই এটা শুনে মাসিফকে উইশ করছে, কিন্তু তিতির কপাল কুঁচকে মাসিফকে দেখছে। এর চলন বলন বেশভূষা তার কাছে সাধারণ লাগে না। তিতির হঠাৎ করে প্রশ্ন করে বসে, ভাইয়া আপনি কি আর্মিতে আছেন? তিতিরের কড়া প্রশ্নে চমকে ওঠে মাসিফ। আমতা আমতা করে কি জবাব দিবে ভেবে পেল না। তারপর ভাবলো সত্যটাই বলে দিক। একদিন যখন সত্যটা জানতে পারবে তখন হয়তো ভুল বুঝবে। তাই আগেভাগে সত্যটা বলে দিলেই ভুল বোঝাবুঝি হবে না, বা কিছু হলেও কমবে। তাই মাসিফ মুচকি হেসে তিতিরের প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ আমি আর্মিতে আছি। হঠাৎ আপনার এই প্রশ্নটা কেন মনে হলো? জবাবের বদলে তিতির পাল্টা প্রশ্ন করলো, আপনি যে আর্মিতে আছেন এটা সেদিন বললেন না কেন? আপনাকে তো জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিসে পড়েন বা কী করেন। তিতির কথার সন্দেহের দাস। মাসিফ ঠোঁট কামড়ে হেসে উত্তর দিল, কি করি তা জিজ্ঞেস করা হয়নি, আমি মেডিকেলে পড়ি কিনা তা জিজ্ঞেস করা হয়েছিল, তাই ওটুকুই জবাব দিয়েছি। তাছাড়া আমি তো এখন পড়াশোনা করছিই না। এমন দুর্বোধ্য জবাবে তিতির থতমত খেয়ে গেল। ছেলেটা সহজ প্রশ্নের ঘুরিয়ে জবাব দেয়, যেন খাওয়া সরাসরি না খেয়ে মাথার পিছন দিয়ে ঘুরিয়ে এনে খাওয়া। তিতির ফুস করে লম্বা শ্বাস ফেলে বলে, আপনি ঠিকই বলেছেন, আমরা তো আপনাকে জিজ্ঞেস করিনি আপনি কোথায় জব করেন, তাই না? আপনার জবাব আপনার দিক দিয়ে ঠিকই আছে, মানে জিজ্ঞেস না করলে কেনই বা বলবেন? মাসিক ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করলো। তারপর একটুখানি হেসে বলল, তোমার মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবে, সংকোচ করবে না, আমি জবাব দিতে একটুও কার্পণ্য করি না। এই যে একটু আগে প্রশ্ন করলে আমি আর্মিতে কিনা, জবাব তো দিলাম, তাই না? তিতির অন্যদিকে মুখ ফিরিয়ে মুখ হালকা ভেঙালো। তারপর বিড়বিড় করে বলল, এসেছে প্রশ্নের জবাব দিতে। প্রতিটা কথায় নিজে প্যাঁচ লাগিয়ে মনে প্রশ্নের সৃষ্টি করে দেয়, সে আবার দিবে জবাব। কিন্তু এসবেও তিতিরের মনে একটা খুঁতখুঁতে ভাব রয়ে যায়। তার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, করবে কি করবে না ভেবে মনও থাকা সিদ্ধান্ত নিল। তিতিরের মুখ দেখে বুঝে গেছে, তাই মাসিফ নিজে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু বলতে চাও? বলতে চাইলে নিঃসন্দেহে নিঃসংকোচে বলো। তিতির হকচকিয়ে তাকায়। লোকটা কি তার মনের খবরও রাখে? এখন সে প্রশ্নটা করতে চাইল না, কারণ যাতে মাসিফের চিন্তাশক্তি সত্য প্রমাণ না হয়। তিতির মাথা নাড়িয়ে বলল, কই না তো। মাসিফ আর জবাবে কিছু বলল না। অবি এবার বলে ওঠে, গাইস, আমাদের বার্থডে বয় নিজের হাতে কাল রাতে তার মায়ের রাগ ভাঙানোতে কেক বানিয়েছে, কিন্তু আন্টি তো ডায়াবেটিস আছে, তাই আন্টি 1 পিসের বেশি খেতে পারেনি। ওদের বাড়িতে এখন আর কেউ নেই, তাই সে কেকটা আমাদের জন্য নিয়ে এসেছে। ওয়ান্ডার টেস্ট ইট। ইমরান রনক সবার আগে সমস্যার উৎসাহিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ। নাদিয়া অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? ভাইয়া নিজে কেক বানিয়েছেন? ওয়াও, তাহলে তো টেস্ট করে দেখতে হয়। অর্ক একটু গর্ব করে বলল, আমাদের মাসটিপ সবসময় অলরাউন্ডার, রান্নাবান্না থেকে কাপড় কাচা সবেতে সে সেরা। অর্কের কথায় সবাই পিক করে হেসে ফেলল। মাসি অপ্রস্তুত কণ্ঠে বলল, আরে না, আমি মায়ের রাগ ভাঙাতে অনেকটা সময় নিয়ে ইউটিউবে ভিডিও দেখে দেখে কেকটা বানিয়েছি। এমনিতে রান্না বলতে ডিম বাজিয়ে, ডিম পোস্ট ও কফি বানাতে পারি। সমস্যা নেই ভাইয়া, আপনি কেকটা বের করেন, আমরাও একটু টেস্ট করি। মাসিফ হাতে থাকা ছোট শপিং ব্যাগ থেকে একটা বাটি বের করলো, তাতে কেকের পিস কেটে কেটে আনা হয়েছে। তারপর নিজে সবার কাছে বাটি নিয়ে গেল। সবাই এক পিস করে কেক তুলে নেয়। তিতিরও ভদ্রতার সূচক হেসে কেকের পিস তুলে নেয়। কেকটা সামান্য খেয়ে মনে হলো ভালোই খেতে। সবাই প্রশংসা করলো। তিতির এবার পাশে বসা ফাইজাকে নিচু স্বরে বলল, শোন, ওনাকে জিজ্ঞেস করতে উনি আর্মিতে কোন পদে আছেন। ফাইজা ব্রুকুসকে বলল, তুই জিজ্ঞেস কর। আরে না, তুই কর না, কৌতূহল হচ্ছে। আচ্ছা ওয়েট, একটু পর জিজ্ঞেস করি। মাসিফ তিতিরের দিকে আর নজরে লক্ষ্য করছিল। তিতিরকে ফাইজার কানের কাছে কিছু বলতে দেখে তার মন কৌতূহলী হলো, কিন্তু সে তো ওদের ফিসফিসানি কথা শুনতে পাচ্ছে না। এদিকে মাসিফের বন্ধুরা কেকের প্রশংসায় পঞ্চমুখ। কেক খাওয়া শেষ হলো। ফাইজা বলল, ভাইয়া দারুণ তো কেক বানান, কেকটা জাস্ট ওয়াও। একজন আর্মির হাতের কেকও যে এত সফট হতে পারে ধারণাই ছিল না। ভেবেছিলাম হয়তো সফট হবে না, কিন্তু ধারণা বদলে গেল। তা ভাইয়া আপনি আর্মিতে কোন পদে আছেন? মাসিফ চোখে হাসলো, খানিক উস্কাতে বলল, যার প্রশ্ন সে করলেই পারত। আমি মাইন্ড করতাম না। আমি আর্মিতে মেজর পদে আছি। এই 1 মাসের কিছুটা সময় হলো মেজর পদে পদোন্নতি হয়েছে। মাসিফের প্রথম কথাটাতে তিতির খুব অপ্রস্তুত হয়ে পড়ল। বান্ধবীদেরকে নিয়ে বলার পরেও বুঝে গেল কিভাবে যে বোধগম্য হচ্ছে না তার, কিন্তু শেষোক্ত কথায় তার বুক ধক করে উঠল। মেজর? মনে সন্দেহের দানা যেন কুড়িতে রূপান্তরিত হচ্ছে। জানি না। আবার মাসিফকে প্রশ্ন করলো, আর্মিতে ঢুকেছেন কত বছর হলো ভাইয়া? এত দ্রুত মেজর কিভাবে হলেন? না মানে কিছু মনে না করলে।
মাসি হেসে জবাব দেয়, আরে না, আমি কিছু মনে করিনি। আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরপরই আমি আর্মিতে ভর্তি হই ক্যাডার হিসাবে। তখনই অ্যাপ্লাই করতে হয়। তারপর 4 বছর কোর্সের শেষে 2 বছর আগে সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে তারপরে আমার পদোন্নতি দ্রুত হয়, সে সাথে অবিরও। যেহেতু আমিও অবি ক্যাডেটের স্টুডেন্ট এবং সবার থেকে আমারও অবির পারফরমেন্স ভালো ছিল, এটাও একটা কারণ। তবে আমাদের দুজনের বাবাও আর্মিতে ছিলেন ও আছেন। তাছাড়া পদোন্নতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আর্মিতে পদোন্নতি দেরিতে হলে চাকরির সময়ও জলদি শেষ হয়ে যায়। 2 বছর আমি মেজর হয়েছি। ও আচ্ছা। তিতির নীরবে নিজের মনের ভিতরে হিসাব মিলানোতে চেষ্টা আছে। এই মেজর মাসিফ ইকবাল কোনোভাবে সে চিঠির মালিক না তো? আবার সেদিন সন্ধ্যায় যে লোকটা আশ্রয়ের জন্য এসেছিল তার নামও মা তো মাসিফই বলেছিল। তিতিরের মস্তিষ্কে আবার এক তথ্য খোঁজাচ্ছে, কিন্তু ক্লিয়ার হতে পারছে না। ওদের কথার মাঝেই সেখানে ইনায়া, আরবি, রিনি, তাইজুল, তাসফি, তাহিদরাও হাজির। ইনায়া এসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হাই গাইস, কেমন আছো সবাই? তৎক্ষণাৎ রাফি কপালে হাত দিয়ে মাথা নিচু করে ফেলে। ইনায়া গিয়ে রাফির পাশেই বসলো। সকলের উদ্দেশ্যে প্রশ্ন করলো, কি নিয়ে কথা হচ্ছে? আরে, রনিত, রাতুল, মাসিফ, অভি ভাইয়ারাও এসেছেন দেখছি। কেমন আছেন আপনারা? রাতুল রাফির অবস্থা দেখে হাসি চেপে রেখে বলে, এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ইনায়া? কেমন থাকতে পারি বলুন, আপনার বন্ধু তো আমায় চোখেই দেখে না। ইনায়ার কণ্ঠে দুঃখী ভাব। রনিত ফিক করে হেসে দেয়। রাফি ওর দিকে তাকিয়ে চোখ রাঙালে রনিত নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। অবি ইনায়ার কথা দাসে বলল, আহারে, এটা তো মহা অন্যায়। একে তো চরম থেকে চরম শাস্তি দিতে হয়। বল রাফি, 1500 মিটার দৈর্ঘ্যের মাঠ 10 বার চক্কর দেওয়ার পানিশমেন্ট নিবি? মেরেই ফেল আমাকে। রাফির কথায় সবাই হেসে ওঠে। মাঝ দিয়ে রিনি বলল, তোমরা সবাই আমার এই ছোট সুইট ইনোসেন্ট বোনটার সাথে মজা নিচ্ছ কেন? হ্যাঁ, আর রাফি ভাই তুমিও। এরে বলেও ইনোসেন্ট বলো না রিনি, তোমাকে বাজারে 10 বার বেশি কিনে আসতে পারবে। রাফির কথায় আবারও হাসির রোল পড়ে। ইনায়া মুখ ফুলিয়ে বসলো। হাঁসের মধ্যে বাঁশিপ কেকের বাটি এগিয়ে নিয়ে বলল, নাও কেক খাও। ইনায়া পটাপট কেক নিয়ে খেতে শুরু করে। রিনি কেকের পিস নিতে নিতে বলল, হঠাৎ কেক কেন? রিনির প্রশ্নের জবাবে শুভ বলল, তুমি তো নিজের জন্মদিনে ভুলে যাও, কিভাবে যে আমারটা মনে রাখো আল্লাহই জানে। তাও একবার 12টা 1 মিনিটের লাস্ট মনে হয় আমাদের রিলেশনের প্রথম দিকে একবার উইশ করেছিলে। তারপর থেকে 8 ঘন্টা 2 ঘন্টা সকালে এভাবে উইশ করো। তাহলে তুমি মাসিফের জন্মদিন জানবে এবার কীভাবে? অথচ 1 বছর আগে ভালোই ট্রিট নিয়েছিলে। রিনি হালকা হেসে মাসিফকে জন্মদিনের অভিনন্দন জানায়, সেই সাথে ইনায়াও। রিনি বলে, মেডিকেলে পড়তে পড়তে মনে হয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। আর 1 বছর ইন্টার্নের পর আবার এফসিপির জন্য পড়া শুরু করতে হবে। তোমাদের আর 1 মাস বাকি, তারপর তোমরাও পড়া শুরু করবে। অর্ক বলল, এখনই না, বিসিএসের জন্য তো সমান তালে তো পড়ছিই। সিপিএস কয়েক মাস পর ভর্তি হব। জীবনটা শেষ হয়ে গেল, কই বিয়ে টিয়ে করে সংসার করব তা না। আরবি একটু লাজুক স্বরে বলে, মানা করলো কি, করে ফেলুন, সবাই তো রাজি। ঠিকই বলেছ, 1 মাস পর বাসায় গিয়ে সরাসরি বিয়ের পরিতে বসবো। মা তো মেয়ে ঠিক করেই রেখেছে। অর্ক কথাটা ইচ্ছাকৃতভাবে বলছে। আরবি মেয়েটা খারাপ না, কিন্তু সে মাগরিবের আজান এখনই পড়বে। দ্রুত পা চালাচ্ছে তিতির। পশ্চিম আকাশে গোধূলি রঙের রক্তিম আভায় পরিপূর্ণ। ভাড়া বাসাটায় নিজের সাথে থাকা কিছু কাঁচা জিনিসপত্র রাখতে গিয়েছিল, যাতে কাল হুড়োহুড়ি না লাগে। হুড়োহুড়িতে ভেঙে গেলে ঝামেলা। মেডিকেল কলেজ থেকে বাসাটা বেশি দূরে না। যাওয়ার পথে রিক্সাতে গেলেও আসার পথে হেঁটে ফিরছে। সন্ধ্যা হয়ে এসেছে বলে রিক্সার দাম ছড়া। এই সময়টা যেন রিক্সাওয়ালাদের নিজস্ব সময়। মেডিকেলের গেটে ঢুকবে তখন একটা বাচ্চা ছেলে ছুটে এসে তিতিরের পথ আঁকলে দাঁড়ায়। তিতির বুক উসকে তাকিয়ে বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কিছু বলবে? ছেলেটি তার পোকলা দাঁতে হাসি দিয়ে বলল, আপা আপনি খুব সুন্দর, একদম পরীর মতো। বাচ্চা ছেলেটির কথায় ঠোঁট এলিয়ে হাসলো তিতির। তারপর জিজ্ঞেস করলো, ওমা তাই নাকি? তুমি এই কারণে আমার পথ আগলে দাঁড়িয়েছ? না আপা। প্রশ্নাত্মক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, তাহলে কেন? ছেলেটি এবার তার পিছনে লুকানো হাতের দিকে তাকালো। তিতিরও দেখতে চাইল ছেলেটির হাতে কি। ছেলেটি আরেকটু সরে গিয়ে বলল, আপনারে কিছু দিতে আইছি। কি দিবে? এবার ছেলেটি তার হাত সামনে আনে। হাতে একটা র্যাপিং করা বক্স। বক্সটা তিতিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই বক্সটা রাখেন আপা। তিতির সন্দেহান দৃষ্টিতে ব্রু কুঁচকে ছেয়ে বলল, কি আছে এতে? আপনি দেখেলন। এই বলে ছেলেটি তিতিরের হাতে জোর করে বক্সটা ধরিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। তিতির যেন বোকার মতো কিছু সময় চেয়ে থাকে। তখনই মাগরিবের আজানে ধ্বনি মসজিদ থেকে ভেসে আসে। তখনই হুঁশে ফিরলে বক্সটাতে কী আছে না ভেবে বক্সটা নিয়ে দ্রুত হোস্টেলের পথ ধরে।
হোস্টেলে ফিরে তিতির আগে নামাজটা পড়ে বক্সটা নিয়ে বসে। সুন্দর সাদা র্যাপিং পেপারে মোড়ানো। ছোট থেকে তার র্যাপিং পেপার খুবই পছন্দের, তাই সাবধানে র্যাপিং পেপারটা খুললো। তারপর বক্সটা খুলে দেখলো তাতে একটা সুন্দর হালকা লেমন কফি কালারের হিজাব ও 2 জোড়া ডিজাইনার চুড়ি রাখা, সাথে একটা কাগজও আছে। তিতির আগে কাগজটাই হাতে নিল, খুলে দেখলো তাতে লেখা, এই তিতির পাখি, কেমন আছো? উপহার সামগ্রী পছন্দ হয়েছে? উপহার আমার পাওয়ার কথা থাকলেও তুমি পাচ্ছ, কি সৌভাগ্য বলো। তবে আমিও আমার উপহার বুঝে নিব। চিরকুটটা তুমি যখন পাবে ততক্ষণে আমার উপহার বুঝে নেওয়া শেষ। তোমার ঠোঁটের মিষ্টি হাসি যে আমার উপহার। তিতির চিরকুটটা ভাঁজ করে রাখলো। তার সন্দেহ তীর লক্ষ্যে পৌঁছাচ্ছে বলে তার মনে হচ্ছে। কতটা মিল! তিতির মনে মনে সমীকরণ মিলাতে থাকে। তিতির পাখির সম্বোধন, পত্রদাতা মেজর এমআই। সেদিন বৃষ্টির সন্ধ্যায় আগন্তুকের নাম মাসিফ। সিনিয়র ভাইদের বন্ধুর নাম মাসিফ ইকবাল। আবার সে মেজরও। উপহার পত্রদাতার পাওয়ার কথা, তার মানে কোনো বিশেষ দিন। আবার উপহার পৌঁছানোর আগে পত্রদাতা তার উপহার বুঝে নিয়েছে। আজ আবার মাসিফের জন্মদিন। এত এত ক্লোজে কি করে নির্দেশ করে তা ভেবে তিতির দীর্ঘশ্বাস পেলে বক্সটা টেবিলের উপর রেখে দেয়। আবার ঝুলিয়ে জিজ্ঞেস করে, এসব কি টিটির? তিতির চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ফেলে বলে, কারো অযাচিত উপহার। লীরা তিতিরের বলা অযাচিত শব্দটা বুঝতে না পেরে বলল, অযাচিত মানে কি? লীরার উচ্চারণ শুনে টিটির অজান্তেই হেসে ফেলল। বলল, অযাচিত মানে আনওয়ান্টেড গিফট। ও, গিফট তো আনওয়ান্টেডই হয়। তবে সে এটার অধিকার একেবারেই রাখে না। পরবর্তীতে আমি তাকে নিজেই বুঝিয়ে দিব। লীরাও জুলিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। তারপর কি বলবে কথা খুঁজেই পেল না। হোস্টেলে নিজের বেডে বসে আরবি থেমে থেমে কাঁদছে আর টিস্যু দিয়ে রুমটাকে ভরিয়ে ফেলছে। ইনায়া বিরক্ত হয়ে আরেক রুমমেটের দিকে তাকায়। সে রুমমেটও মাথায় হাত দিয়ে বসে আছে। ইনায়া এবার উঠে গিয়ে আরবির হাত থেকে টিস্যুর বক্সটা ছিনিয়ে নিয়ে বলল, কি সমস্যা তোর? রাফিও তো আমাকে কত কিছুই বলে। আমি কি তোর মতো প্যাস প্যাস করে কাঁদি? তুই বুঝবি না রে, রাফি ভাই ও অর্ক ভাই এক না। তাদের স্বভাব ভিন্ন। রাফি ভাই কী বলেছে? সে ডাক্তার মেয়ে বিয়ে করবে না? বলে নাই তো, কিন্তু অর্ক ভাই বলেছে সে আমাকে আপুও ডাকছে। আচ্ছা থাম না। না, আমি থামবো না। আরবি আরও কাঁদতে লাগলো। লাগাতার 1 ঘন্টা যাবৎ কেঁদে কেটে থেমেছে। এর জন্য ইনায়াকে ডিউটি ছেড়ে আসতে হয়েছে। ইনায়া আবার অর্কের নাম্বারে কল করলো। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলে কোনো হাই হ্যালো না করে সরাসরি বলে, এ অর্ক ভাই, যা বলার সরাসরি বলবেন। কথা একদিন একটু, আরেকদিন একটু এভাবে বলবেন না। আর আপনার রাগছটা বন্ধুর মতো পেছানো কথাও বলবেন না। ফোনের অপর পাশের ব্যক্তির কপাল কুঁচকে যায়। আঁখি জোড়া সংকুচিত করে সে বলল, আচ্ছা অর্কের কোনো বন্ধুকে বলতে হবে, তা যদি বলতেন খুব উপকার হতো। আজপকায় রাফির কণ্ঠস্বরে হতবাক হয়ে যায় ইনায়া। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে স্ক্রিনে দেখে নিল। না, সে তো অর্ক নাম্বারেই ফোন করেছে। ইনায়া ফোনটাকে আবারও কানের কাছে নিয়ে বলল, যে ফোন ধরেছে তাকেই। এবার অর্ক ভাইকে দেন, আপনার সাথে কথা বলার সময় নেই। রাফি অবাক হয়ে যায়। তখন অর্ক এসে জিজ্ঞেস করে, কিরে, কার সাথে কথা বলিস? রাফি আর কোনো বাক্য ব্যয় না করে অর্কর হাতে ফোনটা দিয়ে নিজের জায়গায় চলে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারল না। তারপর ফোনটা কানে নিয়ে হ্যালো বলা মাত্র ইনায়া গর্জে উঠল, আপনার ফোন আপনার বন্ধু ধরছে কেন? অর্ক খানিক থতমত খেয়ে যায়। সে জবাব দেয়, আমি বাথরুমে ছিলাম তো। ও, এখন কোনো বনিতা ছাড়া জবাব দেন যে আপনি কি আমার ফ্রেন্ডকে পছন্দ করেন? অর্ক কিছু বুঝতে না পেরে আবার ফোনের স্ক্রিনে নামটা দেখল। তারপর আবার ফোন কানে নিয়ে বলল, ও ইনায়া তুমি? হ্যাঁ আমি। এবার জবাব দেন। অর্ক লম্বা শ্বাস নিয়ে বলল, দেখো সত্যি বলতে আরবির প্রতি আমার কোনো স্পেশাল ফিলিংস আসে না, কারণ আমি মেডিকেল প্রিপারেশনের সময় বুঝেছিলাম যে আমি নিজে ডাক্তার হলে পার্টনার তো ডাক্তার চাইবই না। আমার চিন্তা ও ভাবনার সাথে কারোর সম্পৃক্ততা নেই। সবারই একটা নিজস্ব চিন্তা থাকে। আমার নিজেরই তো সময় থাকবে না, যা একটু ফ্রি টাইম থাকবে তখন যদি পার্টনারের ফ্রি টাইম না থাকে তবে? এটা সম্পূর্ণ আমার একান্ত ভাবনা। আমাদের দেশে কিন্তু ডাক্তারেরই বেশি বিয়ে হয়। আমি চাই না আমার ওয়াইফ ডাক্তার হোক, সে জব করুক না, নো প্রবলেম, কিন্তু ডাক্তার না। ইনায়া আরবির দিকে তাকালো। আরবি কান্না থামিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়া হতাশ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি আরবিকে বুঝাবো, ধন্যবাদ। অর্ক কল কেটে নিজের বিছানায় মাথা নিচু করে বসলো। শুভ রাফি এসে ওর পাশে এসে বসে বলল, শুভ বলল, তোর মনে কি সত্যি আরবির জন্য কিছু নেই? অর্ক দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমি কখনোই সেটা আনতে চাইনি, কারণ আমি জানতাম আমার কার সাথে বিয়ে ঠিক। তাই কাউকে নিজের জীবনে এনে মিথ্যে স্বপ্ন দেখানোর মানেই হয় না। রাফি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, মানে? আমার মামাতো বোন প্রীতিশা।
নানুমণি মারা গেছেন 10 বছর হলো। যখন আমরা খুব ছোট, মানে স্কুলে ভর্তি হয়নি, তখনকার একটা ঘটনা আমার মনে আছে। প্রীতিশা লাল শাড়ি পরে আর ছোট ছোট হাতের শাড়ির আঁচল ও কুচি ধরে আমার কাছে হেঁটে আসছিল। মুখে তার প্রাণ খোলা হাসি। তখন বাড়ির সবাই ছিল, এক হুজুরও ছিল। আমি তখন বুঝিনি আমাকেও পাঞ্জাবি পরানো হয়েছে। তখন আমার বয়স 6 বছর আর প্রীতিশার 2.5 বছর। গ্রামে ডিসেম্বরে শীতের সময় গিয়েছিলাম। আমার মা আমাকে এখনও নিজ থেকে সেই ঘটনার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু কলেজে ওঠার পর যখন ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, তখন প্রীতিশাকে আবারও লাল শাড়ি পরে ছাদে আমার বোনের সাথে ছবি তুলতে দেখে ঘটনাটা আফসা মনে পড়ে। কিন্তু আমার মন বলছে বিয়ে পড়ানো হয়েছিল, যদিও তখন আমরা দুজনে নাবালক ছিলাম। এরকম অনেক সময় পরিবার করে রাখে, তাই ইচ্ছাকৃত আমি আর কারো প্রতি ফিলিংস আনিনি। আমার মন বলছে মাঝে পাত্রী ঠিক করে রেখেছে, আর আমাকে বলছে সারপ্রাইজ। সেই পাত্রীটা প্রীতিশায়ী। শুভ ও রাফি তন্ময় হয়ে সবটা শোনে। শুভ একটু হাসার চেষ্টা করে বলে, আমারও এখন ভয় হচ্ছে, ছোটবেলাতে আবার কারোর সাথে বিয়ে টিয়ে দিয়ে রাখিনি তো, আমার ঋণীর যে কী হবে। শুভর কথা রাফি কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে, এজন্যই বলি প্রেম টেম করে কী লাভ, যদি সে জীবনসঙ্গিনী না হয়। শুভ এবার রম্যস্বরে বলল, যাই, অর্কর বিয়ের খবরটা মাসিব, রাতুল, রনিতকে দিয়ে দেই, ওরা এতক্ষণে মির্জাপুর পৌঁছে গেছে মনে হয়। পরদিন সকালে ক্লাস শেষ করে তিতির যখন একা করিডোরে হাঁটছিল, তখন শুভর সাথে দেখা হয়। হাঁটছিল বললে ভুল হবে, সে রাফি শুভদেরই খুঁজছিল। তিতির শুভকে ডাক দেয়, ভাইয়া একটু শুনবেন। শুভ এসেছিল এক স্যারের সাথে কথা বলতে। তিতিরের ডাকে দাঁড়ায়, এগিয়ে এসে বলে, আরে তিতির, কী অবস্থা? জি ভাইয়া, ভালো। আপনার কিছু কিছু দেওয়ার আছে। শুভ অবাক হয়ে বলল, আমাকে? কি? তিতি আবার ব্যাগ থেকে হিজাব ও সোনির বক্সটা বের করে শুভর হাতে দিয়ে বলে, এসব দয়া করে আপনার বন্ধুকে দিয়ে দিবেন, আর তাকে বলে দিবেন পরের স্ত্রীকে নিয়ে অনাধিকার চর্চা না করতে। শুভর কাছে কথাটা রুড়ো শোনালো। সে কিছুক্ষণ মৌন রইল, তারপর বলল, তুমি সময় নাও। বাবা, তারা কিসের? বাবা ভাবি শেষ, আমি শান্তি চাই প্লিজ। আপনার বন্ধু নিজের যেমন অশান্তি বাড়াচ্ছে, তেমনি আমারও। শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওগুলো আমি নিতে পারলাম না, দুঃখিত। তবে যার উপহার তাকেই ফিরিয়ে দিও। যদিও সে আজ আসতো না, তবুও তাকে আসতে বলছি। এ বলেও শুভ চলে গেল। শুভর খারাপ লাগছে তার বন্ধুর জন্য, কিন্তু এখানে তার তো কিছু করার নেই। যা বোঝারও বলা তার বন্ধু নিয়েই না হয় বলুক। চলতে চলতে শুভ ব্যাপারটা মাসিবকে মেসেজ বলে দিল। মেসেজটা পাওয়া মাত্রই মাসিব বাড়ি থেকে রওনা দিয়েছে। দুপুর 12টা নাগাদ এসে ক্যাম্পাসে পৌঁছালো। তিতিরকে ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে, তিতিরেই এলো বলে। মধ্যাহ্নের তপ্ত রোদে ঘেমে একাকার অবস্থা হয়। সে যে বড্ড বিষণ্ণতায় কাতর। জলজলে সূর্য রশ্মির দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে কারো ডাকে দৃষ্টি হাঁটল। চোখে হাসলো মাসিব। সে হাসির খবর বিপরীত ব্যক্তি পর্যন্ত পৌঁছালো না। তারপর বনিতে ছাড়াই বলল, আপনার উপহার সামগ্রী আপনি নিজের কাছেই রাখুন, কারো অনুমতি ব্যতীত তাকে দেওয়ার চেষ্টা করবেন না। তিতিরের দিকে বক্সখানা মাসিবের দিকে এগিয়ে দিল। সেটা দেখে মাসিব মুচকি হাসে, তারপর চোখ নামিয়ে বলল, উপহার বুঝি অনুমতি নিয়ে দিতে হয়? জানা ছিল না তো। হ্যাঁ, অনুমতি নিয়ে দিতে হয়। অনুমতি ছাড়া উপহার শুধু পরিচিত ও প্রিয়জনদের থেকে গ্রাহ্য করা হয়। আপনার জ্ঞাতার্থে বলি, আমি আপনার প্রিয়জন বা প্রয়োজন কোনোটাই না, সম্পূর্ণ অপরিচিত একজন। মাসিব এবার চোখে হেসে তিতিরের নজরজোড়া দৃষ্টিপাত করল। যদি বলি আপনি ভুল? তিতিরের প্রশ্নাত্মক সংকুচিত হলো। সে বলল, তাই? কি করে? আপনার জানার বাহিরেও এমন কিছু আছে যা আপনি আজ জানবেন, তবে আমার ইচ্ছে ছিল না আজ জানানোর। কিন্তু আপনি যেহেতু আমার ব্যাপারে জেনেই গেলেন, তাহলে এটুকুও জেনে রাখুন। এ বলে মাসিব তার পকেট থেকে একটা খাম বের করলো। সেটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, এটা পড়ুন। তিতির এক পলক মাসিফের দিকে ভ্রু কুঞ্চন করে তাকিয়ে খামটা হাতে নিল। খামটার দিকে তাকিয়ে দেখলো তাতে ঢাকা সিএমএইচের নাম লেখা আছে। কিছুটা সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে খামটির দিকে তিতিকে এভাবে দেখতে মাসিফ বলল, এটা আপনার শ্রদ্ধেয় পরলোকগত শ্বশুর বাবা মোহাম্মদ উসমান আলী এক নার্স বা ওয়ার্ড বয়ের হাতে লিখিয়ে পাঠিয়েছিলেন। সম্ভবত তখন তিনি প্রায় সুস্থ ছিলেন। তিতির অবাক হয়ে বলল, হ্যাঁ, বাবা প্রায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, শুধু এক পা প্যারালাইজড ছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে তিনি বাসায় আসা জেদ করলে আমার দেবতাকে নিয়ে আসছিলেন। এরপর ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই হবে হয়তো উনি আমাকে চিঠিটা পাঠিয়েছেন। আর উনি যখন অসুস্থ হয়েছিলেন, মানে তার মৃত্যু 6 মাস আগে, ওনাকে আমি বাড়িতেই দেখতে গিয়েছিলাম। তখন আপনাকে। মাসিক হঠাৎ থেমে যাওয়াতে তিতির বলল, কি, আমাকে প্রথম দেখেছিলেন? হ্যাঁ। তবে সেটা আপনি ছিলেন?
আমি সহসা কারো সামনে যাই না। মেডিকেল ছাড়া বাড়িতে পুরুষ কেউ আসলে দরকার ছাড়া সামনে যায় না। তিতিরের প্রতি উত্তরে মাসিফ হালকা হেসে বলে, চিঠিটা পড়ুন। তিতির আবার চিঠিটা পড়া শুরু করলো। মেজর মাসিফ ইকবাল, চিঠিটা আমি কাউকে দিয়ে লেখাচ্ছি। তুমি আমার ছেলের মতোই। আমার মান বরাবর বলছে আমার ছেলে আমার রাহানার জীবতীয় নেই। যেদিন থেকে এটা মনে হচ্ছে সেদিন থেকে আমার বাসার প্রতি অনীহা তৈরি হয়েছে। আমার স্ত্রী ছোট ছেলেও মেয়ের জন্য কোনো চিন্তা নেই, কারণ আমার ছোট ছেলে তার মাকে ফেলবে না। মেয়ে তো বিয়ে দিয়েই দিয়েছি, চিন্তা কেবল তিতিরের জন্য। মেয়েটা আমার পুত্রবধূ হলেও তাকে আমি মেয়ের নজরে দেখি। ওর বাবা ভাইও জীবিত নেই। আমার মৃত্যুর পর যে ও আমাদের বাসায় থাকবে না তাও বুঝি। ওর জন্য চিন্তা আমার মাঝে মধ্যে নিজের উপর রাগ হয়। বিয়েটা যদি আর কিছুদিন পর হতো তবে হয়তো মেয়েটার ভাগ্য অন্যরকম হতো। লালসা দেখিনি ওর চোখে। বাবার চোখ কিছুটা তো আন্দাজ হয়। তুমি ওকে দেখার পরপরই যখন জানতে পারলে ও রাহানের স্ত্রী, তখন সাথে সাথে দৃষ্টি সংযত করে নিয়েছিলে। তোমাকে আমি চিনি। রাহানের সুবাদে 2-3 বার সেনানিবাসে গিয়েছিলাম। আমার মেয়েটা খুব সাফা স্বভাবের। যদি আমার এই মেয়েটা বিধবা হয়ে থাকে, তাহলে তুমি যদি মেয়েটাকে আপন করতে পারো, তবে এই বাবা তোমার উপর ঋণী হয়ে থাকবো। এটি এক সন্তানহারা বাবা। লেখাটা পড়তে পড়তে তিতির দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চিঠিটার উপরেও 2-1 ফোঁটা অশ্রুবিন্দু স্থান দখল করে নিয়েছে। আশেপাশে সব কিছু কেমন ভারী লাগছে। তিতির বড় একটা ডোক গিলে আকাশ পানে তাকালো। লম্বা শ্বাস নিয়ে চিঠিটা ভাঁজ করে রাখলো। তারপর সেটাকে বুকে চেপে ধরে রাখলো কিছু মুহূর্ত। এটা ঠিক আপনার প্রতি আমার ফিলিংস প্রথম দিন থেকেই, কিন্তু অনেস্টলি আপনাদের বাড়িতে যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, সেদিনের পর আপনার শ্বশুর বাবার মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোনো খোঁজ আমি নেইনি। ফরিদপুরেও আসিনি। অন্যের স্ত্রী মনে করে এক প্রকার নিজের অনুভূতি দাবিয়ে রেখেছিলাম। তারপর চিঠিটা পড়ার পরে আমি ফরিদপুর আসি। কিছু কাজ পড়াতে দেরি হচ্ছিল, কিন্তু তখনই ওসমান আঙ্কেলের মৃত্যুর খবর আসে। আমি হয়তো একটু বেশি আবেগী হয়ে গিয়েছিলাম, যা আমার পেশার সাথে যায় না। আপনার চোখে হয়তো আমি এক ছেঁচড়া লোক। হয়তো কেন বলছি, সত্যি তাই। তার জন্য আমি দুঃখিত। আপনি না চাইলে আমি আপনার সামনে আর অনুমতি ব্যক্তিত আসবো না। তিথি চুপ করে আছে। তার আখিদ্বয় দ্বারা অশ্রু দ্বারা এখনও দৃঢ় গড়াচ্ছে। মাসি বাবার নিজের পকেট থেকে আরেকটা খাম বের করে। সেটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার মাকে দিবেন। আপনি খুলবেন না। আর ভয় পাওয়ার কারণ নেই। আপনার মায়ের সামনে আমার নিজ মন মানসিকতা প্রকাশ করার ভুল করিনি। খামে গুরুত্বপূর্ণ কিছু আছে যা আপনিও জানতে পারবেন। তবে আপনার মা আগে জানুক, আমি চাই। এই রিকোয়েস্টটা রাখবেন। আমি আজ এসেছি এই দুটো জিনিস দিতে। চিঠিটাও আপনি আপনার কাছে রাখুন। সকল আমানত ফেরত শেষ। এবার তো এই উপহার সামগ্রী আমায় ফেরত নিয়ে যেতে হবে। তিতির মাসিফের দিকে তাকালো। নিষ্পাপ চাহনি। মাসিফ হতাশ হলো। বলল, এই মেজর আপনার সামনে আপনার অনুমতি ছাড়া আর আসবে না। এই বলে মাসিফ বক্সটা নিয়ে চলে যেতে চাই। তিতির মাসিফকে ডাক দেয়। তিতিরের ভাঙা কণ্ঠস্বর মাসিফ থমকে দাঁড়ায়। তিতির এগিয়ে গিয়ে বলে, ধন্যবাদ আমাকে পরিপুর ছাড়ার জন্য, পরিচিত করার জন্য। আপনি আমাদের অনেক হেল্প করেছেন। আপনার গন্তব্য এখানেই শেষ। যদি কোনো সময় দেখা হয় সে অপেক্ষায় রইলাম। তবে আমার মন বলছে সময়টা বেশি দীর্ঘ হবে না। ভালো থাকবেন। মার্কশিট চলে যায়। তিথির চিঠিটা ও খামটা নিয়ে দৃঢ়ভাবে ক্যাম্পাসের দিকে যায়। তখনই খামটা দেখা হবে। তো ভিউয়ার্স, এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।